হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে। আমরা মোবাইল কম্পিউটিং এর লাস্ট ক্লাসে আমরা যেটা ডিসকাশন করেছিলাম, ইউনিট 2 আমরা স্টার্ট করেছি। আমরা লাস্ট পড়েছি ক্যারেক্টারিস্টিক অফ মোবাইল কম্পিউটিং। মানে লাইভে লাস্ট টপিক হয়েছে আমাদের ক্যারেক্টারিস্টিক অফ মোবাইল কম্পিউটিং। ওকে, আমরা ইউনিট 2 তে অ্যাকচুয়ালি রয়েছে। আমি সিলেবাসটা আমার কাছে ওপেন আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এটা পর্যন্ত আমরা লাস্ট দেখেছি ক্যারেক্টারিস্টিক অফ মোবাইল কম্পিউটিং। তো আজকে আমরা যেখান থেকে স্টার্ট করবো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনস, সেলুলার মোবাইল কমিউনিকেশনস। এই দুটো টপিক আজকে আমরা, আর জেনারেশন অফ সেলুলার কমিউনিকেশন টেকনোলজি। তো এই তিনটে টপিক আজকে আমরা কভার করবো। টপিকগুলো খুবই বড়। এই তিনটে টপিক আজকে আমরা কভার করবো। ওকে, কারণ পুরোটাই থিওরিটিক্যাল কনসেপ্ট, টপিকগুলো বলতেও এলাবোরেটলি এক্সপ্লেন করতেও প্রচুর সময় লাগছে বা সময় লাগছে। তার জন্য টপিকগুলো, তিনটে টপিক আমরা হয়তো আজকে শেষ করতে পারবো। তো যদি আমরা এটা তিনটে কভার করতে পারি দেন আমরা জিএসএম স্টার্ট করতে পারবো। জিএসএম এর সার্ভিসেস বা তার আর্কিটেকচার, জিএসএম সিকিউরিটি। তো আমরা ফার্স্ট যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনস। ওকে, চলো। স্ট্রাকচার অফ মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনস। সবাই আমার বোর্ডটা ভিউ করতে পারছো, তাই তো? সবাই আমার বোর্ডটা ভিউ করতে পারছো? হ্যাঁ স্যার। তো খুব ভালো করে মানে শুনবে আমি যে কথাগুলো বলবো। খুব ইন্টারেস্টিং এটা কনসেপ্ট। অবশ্যই থিওরিটিক্যাল, কিন্তু তাও কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং। তো মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশন, আমরা তো ডিফারেন্ট মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনস নিয়ে আমরা কাজ করি। যে অ্যাপ্লিকেশনস গুলো থ্রু দিয়ে আমরা কিছু কম্পিউটিং করতে পারি, দ্যাট ইজ আ মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনস। তার স্ট্রাকচার আমাকে জানতে চাইছি, বা আমরা যেটা পড়তে চাইছি তার স্ট্রাকচারটা আমরা পড়তে চাইছি। তো স্ট্রাকচার অফ দ্য মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনস বেসিক্যালি রেফার করে যে আমার অ্যাপ্লিকেশনসটাকে তৈরি করার জন্য কি কি কম্পোনেন্ট লেগেছে আর তার কি কি অর্গানাইজেশন, তাকে রেফার করছি অ্যাকচুয়ালি আমার স্ট্রাকচার অফ মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশন। যে কোনো মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশন যখন ডিজাইন করা হয় তখন তার জন্য একটা স্পেসিফিক আর্কিটেকচার থাকে, যাতে সেই স্পেসিফিক আর্কিটেকচার ফলো করে যদি আমরা কোনো মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনকে যদি আমরা ডিজাইন করতে পারি, তাহলে আমরা এফিসিয়েন্টলি কোনো অপারেশন পারফর্ম করতে পারবো, বা আমার সেই অ্যাপ্লিকেশনের ইউজার ইন্টারফেসটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি হবে, বা আমরা ভেরিয়াস টাইপের ফাংশনালিটি আমরা পারফর্ম করতে পারবো সেই অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে। তাহলে একটা মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনে যদি আমরা স্ট্রাকচার দেখি, তাহলে আমরা মোবাইল কম্পিউটিং এর অ্যাপ্লিকেশনে তোমার স্ট্রাকচারকে আমি তিনটে টায়ারে ডিভাইড করতে পারি। থ্রি টায়ার আর্কিটেকচার অ্যাকচুয়ালি, বা থ্রি টায়ারকে আমরা তিনটে টায়ারে আমরা এটাকে ডিভাইড করতে পারি। টায়ার, TIER, তিনটে টায়ারে আমরা ডিভাইড করতে পারি। তো এই তিনটে টায়ার মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। তিনটে টায়ার, ফার্স্ট টায়ার ওয়ান, টায়ার ওয়ানে আমরা যে টায়ারটাকে দেখবো দ্যাট ইজ আ প্রেজেন্টেশন টায়ার। ওকে, দ্যাট ইজ আ প্রেজেন্টেশন টায়ার, বা তুমি লেয়ারও বলতে পারো প্রেজেন্টেশন। এটাকে বলা হচ্ছে টায়ার ওয়ান। একবারে টপে থাকে যে টায়ারটা সেটা হচ্ছে টায়ার ওয়ান, সেটা হচ্ছে প্রেজেন্টেশন টাওয়ার টায়ার। সেকেন্ড যে আমার টায়ার টু যাকে আমরা বলছি, টায়ার টু টার নাম হচ্ছে অ্যাপ্লিকেশনস, বা অ্যাপ্লিকেশন টায়ার, বা অ্যাপ্লিকেশন লেয়ার বলতে পারো তুমি। আর আমার তিনটে টায়ারে বেসিক্যালি ডিভাইড করা হয়। টায়ার ওয়ান, এটা টায়ার ওয়ান বলেছি, এটাকে বলছি টায়ার টু, আর একটা আছে আমাদের টায়ার থ্রি। তো টায়ার থ্রি তে বেসিক্যালি যে লেয়ারটা রয়েছে বা যে টায়ারটা আমরা ডিনোট করছি তার নাম হচ্ছে ডেটা টাওয়ার। ওকে, ডেটা টায়ার বা ডেটা লেয়ার। তাহলে একটা মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার বলতে আমরা এটাই বুঝি যে মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার বেসিক্যালি আমার তিনটে টায়ারে ডিভাইড করা থাকে বা তিনটে লেয়ারে ডিভাইড থাকে। ফার্স্ট টায়ারটা হচ্ছে প্রেজেন্টেশন, সেকেন্ড টায়ারটা হচ্ছে অ্যাপ্লিকেশন, আর থার্ড টায়ারটা হচ্ছে আমাদের ডেটা। ওকে, এবার এই তিনটে টায়ার বা থ্রি টায়ার স্ট্রাকচার বলতে পারি, তার মানে আমরা মোবাইল কম্পিউটিং এর কোনো অ্যাপ্লিকেশনকে আমরা থ্রি টায়ার স্ট্রাকচার বলতে পারি। এবার এই তিনটে টায়ার অ্যাকচুয়ালি কি কাজ করে সেটা আমরা দেখবো, কারণ প্রত্যেকটা টায়ারে কিন্তু স্পেসিফিক কিছু পারপাস আছে, যে পারপাস গুলোকে সলভ করার জন্যই কিন্তু এই টায়ার গুলোকে অ্যাকচুয়ালি ডেভেলপ করা হয়েছে বা ডিজাইন করা হয়েছে। এবার কোন টায়ারে কি কাজ হয় একটা মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনের রেসপেক্টে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমার কোন টায়ারে কি কাজ হয় সেই প্রতিটা টায়ারের কাজগুলোকে আমরা একটু এলাবোরেটলি দেখার চেষ্টা করব। ওকে, তো এই তিনটে টায়ার তো বেসিক তিনটে টায়ার আমি বললাম।
আমি এই ৩ টে টায়ারকে নিয়ে আরেকটা আ যে এই প্রতিটা টায়ার কি ফাংশনালিটি প্রোভাইড করে তাকে নিয়ে আমি আরেকটা ডায়াগ্রাম ড্র করব। তো সেই ডায়াগ্রামটা একটু দেখো, এই ৩ টে টায়ারের একটা এলাবোরেট ডায়াগ্রাম বা ফাংশনালিটি প্রোভাইডেড বাই ইচ টায়ার। কি তাহলে আমরা ফাংশনালিটি প্রোভাইডেড বাই দ্য ইচ টাওয়ার, ফাংশনালিটি প্রোভাইডেড বাই দ্য ইচ টাওয়ার, তার উপরে বেস করে আমরা এই টায়ারটাকে আমি আবার ৩ টে টাইপে ডিভাইড করছি। সেম আমি আরেকটা ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে? টায়ার 1, টায়ার 2, টায়ার 3 থাকবে। সেই ডায়াগ্রামটা একটা কম্প্যাক্ট ডায়াগ্রাম হবে। আমার ফার্স্ট টায়ারটা হচ্ছে টায়ার 1, যাকে আমি বলেছি প্রেজেন্টেশন টায়ার। এটা হচ্ছে প্রেজেন্টেশন টায়ার। তার মধ্যে কি থাকছে না থাকছে আমি সব এটা আমরা দেখাবো, আমি বলবো। তারপরে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন টায়ার, আর লাস্টে হচ্ছে আমাদের ডেটা টায়ার। ওকে, লাস্ট থার্ড যে টায়ারটা সেটা হচ্ছে আমাদের ডেটা টায়ার। এই তিনটে টায়ারের আমরা ফাংশনালিটি গুলোকে আমরা জানার চেষ্টা করব। আমি ফার্স্টে ডায়াগ্রামটা ড্র করি, তারপরে আমরা টায়ারগুলোকে আমরা বলবো। এটা হচ্ছে আমাদের টায়ার 1, এটা হচ্ছে টায়ার 2, আর এটা হচ্ছে আমাদের টায়ার 3। ওকে, আমি এটাকে বলতে পারি প্রেজেন্টেশন টায়ার, প্রেজেন্টেশন টায়ার। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন টায়ার, অ্যাপ্লিকেশন টায়ার। আর থার্ড এটা হচ্ছে আমাদের ডেটা টায়ার। তিনটে টায়ার আমরা এটাকে ডিভাইড করলাম। এবার আমি এখানে আরেকটু সাবডিভিশন করছি, আমি টায়ারগুলোকে এবার তার ফাংশনালিটি গুলোকে আমি এবার লিখবো। ওকে, তারপর আমরা এটাকে এলাবোরেটলি ডিসকাস করবো যে তিনটে টায়ার দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয়। আমি এখানে লিখছি ফাইন্ড দা, আমি কোন একটা মোবাইল অ্যাপ্লিকেশনের রেসপেক্টে আমি কিন্তু আমি এটাকে সোয়াপ করছি, ফাংশনালিটি গুলোকে আমি দেখাচ্ছি। আমি কি টাইপের মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য আমি এটাকে দেখাচ্ছি, আমি বলবো ফাইন্ড দা সেলস টোটাল, ফাইন্ড দা সেলস টোটাল। এটা ধরে নাও আমার একটা ফাংশনালিটি। ওকে, এই পাশে ধরে নাও 5 টোটাল সেলস। পুরো জিনিসটা আমরা ডায়াগ্রামটা কমপ্লিট না করে পুরো জিনিসটা বুঝতে পারবে না যে প্রতিটা টায়ার আমার কি কি ফাংশনালিটি পারফর্ম করছে। 5 টোটাল সেলস। ওকে, এবার অ্যাপ্লিকেশন টায়ারে চলে আসছি আমরা। অ্যাপ্লিকেশন টায়ারে এসে এর সঙ্গে আমার একটা কানেকশন থাকছে। আমি সেখানে দেখতে পাচ্ছি ফাইন্ড, ফাইন্ড দ্য লিস্ট অফ, ফাইন্ড দ্য লিস্ট অফ সেলস মেড বাই, মেড বাই করবো না, মেড ইন লাস্ট 3 ইয়ার্স, মেড ইন লাস্ট 3 ইয়ার্স, 3 ইয়ার্স। ওকে, আর এটা হচ্ছে আমাদের সাম অফ অল দ্য সেলস। আমার স্পেসটা একটু বড় হলে ভালো হতো, আমি পুরো জিনিসটা এখানে ছোট করে লিখতে হচ্ছে, তোমাদের বোঝার অসুবিধা হচ্ছে। এই পুরোটা যদি একটু বেশি স্পেস পেতাম, আমি ওই পেজ থেকেই স্টার্ট করতে গেলাম, না হলে আমি অন্য পেজ থেকে স্টার্ট করলে এটা আমাদের কোনো প্রবলেম হতো না। আর আমি এই মাঝের যে অ্যাপ্লিকেশন টায়ারটাকে আমি একটু জাস্ট বড় করছি, হ্যাঁ, নাহলে আমি পুরোটাকে আমি কভার করতে পারবো না। এই অ্যাপ্লিকেশন টায়ারটাকে আমি একটু বড় করে নিচ্ছি। সাম অফ অল দ্য সেলস, আর এখান থেকে আমার আসছে তোমার সেলস 1 আপ টু আমার সেলস 5 পর্যন্ত আছে, সেলস 1 থেকে সেলস 5 পর্যন্ত আছে। এখান থেকে আমার ডাইরেকশনটা যাচ্ছে এরকম ভাবে, সাম অফ অল দ্য সেলস দেন 5 টোটাল সেলস। ওকে, এটা তোমার এই ডাইরেকশনে আসছে। এখান থেকে তোমার এটা বেসিক্যালি একটা কোয়ারি করছি আমরা যে ফাইন্ড দ্য লিস্ট অফ সেলস মেড ইন লাস্ট ইয়ার্স, লাস্ট লাস্ট ইয়ার্স করি, লাস্ট 3 ইয়ার্স না করে লাস্ট ইয়ার্স করি, আগে একটা ইয়ারের জন্য করি লাস্ট ইয়ার্স। দেন এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কোয়ারি, এই কোয়ারিটা করছি, এটা একটা কোয়ারি। এই কোয়ারিটা মানে এটা এটা থেকে আমার এখানে কোয়ারিটা আসছে, এই কোয়ারিটা তোমার যাবে আমার ডেটাবেসে। ওকে, আমার এখানে একটা ডেটাবেস আছে, এখানে আমার একটা ডেটাবেস আছে যেটা কিন্তু তোমার ডেটা টায়ারের মধ্যে রিসাইড করছে ডেটাবেসটা। এটা হচ্ছে একটা ডেটাবেস বা ডিবি। আর এর পাশে আমার কিছু স্টোরেজ আছে, আমার এখানে একটা স্টোরেজ আছে, আমার এখানে একটা স্টোরেজ আছে। আমি এটাকে এরকম সিম্বল দিয়ে ডিনোট করলাম স্টোরেজটাকে। এটা হচ্ছে আমার স্টোরেজ, এটা হচ্ছে আমার স্টোরেজ।
এই দুটোর সঙ্গে কিন্তু সবসময় ডেটা এক্সচেঞ্জ হচ্ছে, ডেটাবেস আর স্টোরেজের মধ্যে কিন্তু ডেটা সবসময় এক্সচেঞ্জ হচ্ছে বলে আমি বোথ ডাইরেকশনে আমি এখানে ডাইরেকশনটা দেখিয়েছি বোথ। ওকে, বোথ ডাইরেকশন আমি এটাকে দেখিয়েছি। আর এখান থেকে আমার এখানে একটা কানেকশন আছে, এই কোয়ারিটা আমার ডেটাবেসে আসছে। ওকে, তো ভালো করে ডাইরেকশনসটা বোঝার চেষ্টা করো। দেখো আমার ফ্লোটা হচ্ছে এরকম ভাবে যে প্রেজেন্টেশন টায়ার থেকে আমি জানার চেষ্টা করছি যে আমার টোটাল সেল কত। তুমি ধরো একটা কোনো অ্যাপস তৈরি করেছো, যে অ্যাপসটা থ্রু দিয়ে হয়তো একটা কোম্পানির 1 বছরে কত সেল হয়েছে, হ্যাঁ, সেটা তুমি হয়তো ফাইন্ড আউট করতে পারো। তো সেরকম করে একটা অ্যাপ্লিকেশন তুমি ধরো ডেভেলপ করেছো বা মোবাইল অ্যাপ্লিকেশন তুমি ডেভেলপ করেছো। তাহলে প্রেজেন্টেশন টায়ার থেকে আমি জানার চেষ্টা করছি যে আমার কতটা সেল হয়েছে, টোটাল কতটা সেল হয়েছে। এবার সেটা আমি ফার্স্টে তোমার সেটাকে তোমার জানার জন্য, এটা ধরো আমার একটা ইউজার ইন্টারফেস, প্রেজেন্টেশন তার ধরো একটা ইন্টারফেস আছে, আমি সেখান থেকে তোমার ধরো ফাইন্ড দা সেলস টোটালটা আমি জানতে চাইছি। এবার এটাকে জানার জন্য আমাকে তো একটা কোয়ারি করতে হবে। সেই কোয়ারিটা হচ্ছে যে ফাইন্ড দা লিস্ট অফ সেলস মেড ইন লাস্ট ইয়ার, যে আমার লাস্ট ইয়ারে আমার কতগুলো কি কি সেল হয়েছে। তো আমি এটা কোয়ারি করলাম, সেই কোয়ারিটা আমার কোথায় গেল? কোয়ারি বেসিক্যালি এক্সিকিউট করে কে না, ডেটাবেসের কাছে গেল, সেটা তোমার কোথায় আছে, কোন টায়ারে আছে না, আমার ডেটা টায়ারে আছে। ডেটাবেস থেকে তোমার ধরো এই কোয়ারি রেসপেক্টে এখন তোমার ধরো ডেটাবেস তোমার ধরো কোথায় স্টোর করা আছে, আমার স্টোরেজের মধ্যে স্টোর করা আছে তার সেলস এর ইনফরমেশন গুলো। তো এখান থেকে তোমার দেখো আমার 1 বছরে তোমার ধরো 5টা সেল হয়েছে, সেল 1 থেকে আপ টু করে তোমার শুরু করে আপ টু সেলস 5 পর্যন্ত আমি 5টা রেকর্ড পেয়েছি সেলস এর, 1 2 3 4 5। তাহলে আমি এই 5টা সেলস কে যদি এখন সাম আপ করে দিই, যে সাম অফ অল দা সেলস, ধরে নাও হয়তো তোমার সেলস 1 ধরে তো 1 লাখ টাকা সেল হয়েছে, সেলস 2 এ তোমার ধরে নাও হয়তো তোমার 2 লাখ টাকা সেল হয়েছে, এরকম আমি যোগ করে দেখলাম যে 10 লাখ টাকা সেল হয়েছে। তাহলে এই সাম অফ অল দা সেলস এটাকে যদি সাম আপ করি, তাহলে আমরা 5টা টোটাল সেল পেয়ে যাব। মানে 5টা সেলস এ তোমার যোগ করে আমি যখন 10 লাখ টাকা পাচ্ছি, সেই 10 লাখ টাকাটা কিন্তু আমি ইউজারকে রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ইউজার আমাকে জিজ্ঞেস করেছিল যে ফাইন্ড দা টোটাল সেলস টোটাল। তো সেটাকে আমি ফার্স্ট একটা কোয়ারি করলাম, সেই কোয়ারিটা আমি কার থ্রু দিয়ে করলাম না, অ্যাপ্লিকেশন টায়ারের থ্রু দিয়ে। আর সেই কোয়ারিটা আমার এক্সিকিউট হচ্ছে কোথায় না, কোন টায়ারে গিয়ে না, আমার ডেটা টায়ারে গিয়ে। ওকে, তারপরে তোমার সেখানে ধরো তোমার স্টোরেজের একটা কানেকশন আছে, তো ডেটাবেসে তোমার ধরো যখন কোয়ারি যখন ফায়ার করছে, তখন সেটা কোয়ারিটা আমার ফায়ার করছে কোথায়, স্টোরেজ থেকে ফায়ার করছে। দেন স্টোরেজ থেকে তোমার 5টা সেলস তোমার আমরা রিট্রিভ করলাম, সেই 5টা সেলের কত অ্যামাউন্ট সেগুলোকে তোমার সাম আপ করে আমরা 5 টোটাল সেলটাকে আমি ইউজারকে এখন দেখাচ্ছি। এখন ইউজার তোমার দেখতে পাচ্ছে যে আমার 1 বছরে 5টা সেল হয়েছে, সেই 5টা সেলস কত অ্যামাউন্টের, সে কিন্তু অ্যামাউন্টটা কিন্তু কোথা থেকে জানতে পারছে। তো এটা সিম্পল একটা অ্যাপ্লিকেশন। তাহলে এখানে প্রেজেন্টেশন টায়ার কি করে, এখানে অ্যাপ্লিকেশন টায়ারের কি কাজ, বা এখানে তোমার ডেটা টায়ারের কি কাজ, সেটা আমরা এখন একটু জানবো। তাহলে আমার সব থেকে প্রেজেন্টেশন যে টায়ারটা, তাকে আমি বলতে পারি আমার টপ মোস্ট লেভেল অফ দা মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশন। সব থেকে টপে দেখো আমার কিন্তু রয়েছে প্রেজেন্টেশন টায়ার। এই টায়ারটা পুরোপুরি কনসার্ন ইউজার ইন্টারফেসের প্রতি, এই ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করে প্রেজেন্টেশন টায়ার। তো যত ভালো তুমি ইউজার ইন্টারফেস তৈরি করতে পারবে তোমার অ্যাপ্লিকেশনের, তত কিন্তু ইউজারের থেকে মানে ইস্যু কম আসবে, তত তুমি রেজাল্ট গুলোকে ইউজার যে টাইপের ধরনের কোয়ারি করছে বা ইউজার যে টাইপের ইনফরমেশন চাইছে, তুমি হয়তো আরো মিনিংফুলি তুমি ইউজারকে সেই রেজাল্ট গুলোকে তুমি প্রেজেন্ট করতে পারবে। তাহলে ইউজার এখান থেকে কোয়ারি করছে বা ইউজার কোনো অ্যাপ্লিকেশনস কে ব্যবহার করার সময় তার যে ইউজার ইন্টারফেসটা থাকে, সেই ইউজার ইন্টারফেস থেকে সে ধরনের কিছু কোয়ারি করছে বা কিছু সে হয়তো তোমার ইনফরমেশন চাইছে। এবার তোমার ইন্টারফেস যত ভালো হবে, তত কিন্তু ইউজার আরো মিনিংফুল ডেটা বা মিনিংফুল ইনফরমেশন সে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন থেকে সে পাবে। তাহলে আমার প্রেজেন্টেশন লেয়ারটা পুরোপুরি তোমার লুক আফটার করে আমার ইউজার ইন্টারফেসটাকে নিয়ে, যে ইউজার ইন্টারফেসটা কেমন। আবার ধরে নাও আমার এই প্রেজেন্টেশন টায়ারের মধ্যে তোমার ধরো যে প্রোগ্রামটা তোমার রান করছে, মানে এই লেয়ারটা বেসিক্যালি কিছু হতে পারে কোনো ওয়েব ব্রাউজার, হতে পারে কোনো একটা ক্লায়েন্টের কোনো একটা প্রোগ্রাম, বা ধরে নাও হতে পারে যে একটা কোনো অ্যাপ্লিকেশনের ইউজার ইন্টারফেস, যে ইন্টারফেসের থ্রু দিয়ে তুমি কিন্তু ইনফরমেশন গুলোকে মিনিংফুল ওয়েতে তুমি অ্যাক্সেস করতে পারছো তোমার অ্যাপস থেকে। ওকে, তাহলে আমার প্রেজেন্টেশন টায়ারটা বেসিক্যালি ইউজারকে কিছু ইনফরমেশন গুলোকে প্রোভাইড করছে বা ডিসিমিনেট করছে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন টায়ার। পুরোপুরি কিন্তু তোমার ইউজার ইন্টারফেসটাকে নিয়েও ডিল করছে হচ্ছে আমার প্রেজেন্টেশন টায়ার। আমি যদি আর একটু বলি যে আমার ডেটাগুলো কিভাবে ডিসপ্লে হবে ইউজারের কাছে, বা আমার ইউজার ইন্টারফেসটা কতটা অ্যাট্রাকটিভ হবে,
আমার আমার অ্যাপসটার লেআউট কেমন হবে, আমার অ্যাপসটার ভিউ কেমন হবে, আমার অ্যাপসটার মধ্যে কোনো অ্যানিমেশন থাকবে কিনা, বা আমার ইউজার ইন্টারফেসের কি কি কম্পোনেন্ট থাকবে, এই পুরোটাই কিন্তু তোমার ডিল করছে প্রেজেন্টেশন টাইপ। ওকে, তাহলে ইউজার ইন্টারফেসটা তোমার হচ্ছে প্রেজেন্টেশন টাইপ। আমরা প্রতিটা অ্যাপের কিন্তু আমাদের একটা কোনো ইন্টারফেস থাকে, যে কোনো মোবাইল অ্যাপ্লিকেশন বা মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশন। নেক্সট ওয়ান হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ বা অ্যাপ্লিকেশন লেয়ার। এই অ্যাপ্লিকেশন টাইপ তার মেন যেটা তোমার রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে যে সে কিছু লজিক্যাল ডিসিশন নিতে পারে, আর সেই লজিক্যাল ডিসিশনের উপরে বেস করে সে কিছু ক্যালকুলেশন করতে পারে। কিরকম? না, তুমি তোমার প্রেজেন্টেশন টায়ার থেকে তুমি ধরো জানতে চেয়েছো যে ফাইন্ড দ্য সেলস টোটাল, তখন সেটাকে তোমার যখন দেখলো অ্যাপ্লিকেশন টায়ার, তখন দেখো এইটা তুমি জানতে চেয়েছো, তার এগেনস্টে ও কিন্তু একটা কোয়ারি লিখে ফেললো। সেই কোয়ারিটা কিন্তু লিখে ফেললো সে, তাহলে সেই কোয়ারিটা লিখে ফেলা মানে হচ্ছে যে সে কিন্তু একটা ডিসিশন নিচ্ছে যে কেমন করে আমি আমার টোটাল সেলটাকে আমি জানতে পারবো। তো সেই টোটাল সেলটাকে জানার জন্য সে কিন্তু একটা কোয়ারি লিখে ফেললো, সেই কোয়ারিটাকে সে আবার এক্সিকিউট করাবে। ওকে, তাহলে যা কিছু লজিক্যাল ডিসিশন নেওয়ার সে কিন্তু নিচ্ছে অ্যাপ্লিকেশন টায়ার। আর সেই লজিক্যাল ডিসিশন গুলোকে নেওয়ার পর ধরো তুমি ডেটাবেস থেকে ধরো সেটাকে অ্যাক্সেস করলে, তারপর স্টোরেজ থেকে সেটা তোমাকে রিট্রিভ করলো, তোমাকে পাঠালো সেলস গুলো, পাঁচটা সেলস তোমাকে পাঠালো 1 বছরে। তখন তুমি এই সেলস গুলোকে তুমি কিন্তু যোগ করছো, সাম অফ দা অল দা সেল, তার মানে তুমি কিন্তু ক্যালকুলেশনও করতে পারছো অ্যাপ্লিকেশন টায়ারের মধ্যে। তাহলে অ্যাপ্লিকেশন টায়ার শুধুমাত্র যে লজিক্যাল ডিসিশন নেয় তা নয়, তার সঙ্গে সঙ্গে সে কিন্তু কোনো ক্যালকুলেশন সে কিন্তু পারফর্ম করে। এছাড়াও আমার অ্যাপ্লিকেশন টায়ারটা আমার ডেটাগুলোকে প্রসেস করছে। তাহলে আমার ডেটাগুলোকে তোমার দেখো প্রসেস যখন করছে, দেখো প্রেজেন্টেশন টায়ার আর ডেটা টায়ারের মাঝখানে কিন্তু দেখো একটু একটা ইন্টারফেস অ্যাপ্লিকেশন টায়ারটা। তাহলে আমাকে প্রেজেন্টেশন টায়ার তোমার যে কোয়ারিটা সে জানতে চাইছে বা যে কোশ্চেনটা করছে তাকে অ্যাকচুয়ালি প্রসেস করে আমাকে ডেটা টায়ার থেকে সেই ডেটাগুলোকে রিট্রিভ করে কিন্তু আবার তোমার সেন্ড করছে তাকে, আমার টপ মোস্ট লেয়ারকে বা আমার প্রেজেন্টেশন টায়ারকে। তো এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন টায়ার। আর এই অ্যাপ্লিকেশন টায়ারটার মধ্যে আমার কিছু প্রোগ্রাম থাকে, যে প্রোগ্রামগুলোকে আমরা আমার কিছু প্রোগ্রাম থাকে যেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি জাভা দিয়ে বা ডট নেট দিয়ে, বা ধরো হয়তো কোনো কোল্ড ফিউশন ব্যবহার করছি বা ডিফারেন্ট আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা এই অ্যাপ্লিকেশন টায়ারের যে ফাংশনালিটি তাকে আমরা অ্যাকচুয়ালি কন্ট্রোল করছি। ওকে, তাহলে আমার অ্যাপ্লিকেশন টায়ারটা হচ্ছে আমাদের মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনের একটা মিডিল টায়ার, বা যাকে আমরা বলতে পারি আমার একটা অটোমোবাইলের একটা ইঞ্জিন। আমার ইঞ্জিন না থাকলে যেমন তোমার গাড়ি চলবে না, তাহলে আমার কিন্তু পুরো গাড়িটা কিন্তু তোমার কন্ট্রোল করছে বা গাড়িটাকে তোমার স্টার্ট করতে হেল্প করছে, গাড়িটাকে তোমার আমাকে মানে একটা প্লেস থেকে একটা প্লেসে তোমার মুভ করতে হেল্প করছে। তো দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন টায়ার। মানে অনেকটা হচ্ছে যে একটা গাড়ির যেমন ইঞ্জিনের যা কাজ, আমার কিন্তু অ্যাপ্লিকেশন টায়ারে কিন্তু তোমার সেম কাজ কোনো একটা মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনের রেসপেক্টে। তো আমরা দেখলাম যে কি টাইপের তোমার আমাদের সার্ভিস দরকার লাগে বা কি টাইপের টেকনোলজি দিয়ে আমরা এই লেয়ারটাকে আমরা ইমপ্লিমেন্ট করি। তো সেখানে আমাদের যেমন জাভার কোনো টেকনোলজি হতে পারে বা ডট নেট কোনো টেকনোলজি হতে পারে, তো সেই টেকনোলজি দিয়ে অ্যাকচুয়ালি আমরা অ্যাপ্লিকেশন টায়ারটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, এটা হচ্ছে তার ফাংশনালিটি। এবার চলে আসি আমাদের সব থেকে লোয়ার যে টায়ারটা আছে বা সব থেকে বটম যে টায়ারটা, তার নাম হচ্ছে ডেটা টায়ার। তো ডেটাটা কিন্তু বেসিক্যালি তোমার রেসপন্সিবল যে আমার ডেটাগুলোকে স্টোরেজ করার যে ফেসিলিটি প্রোভাইড করছে আমাকে, আমার যে এই টায়ারটা ডেটা টায়ারটা আমাকে ডেটাগুলোকে অ্যাক্সেস করার যে ফেসিলিটি প্রোভাইড করছে ডেটা টায়ার, আমাকে ডেটাগুলোকে ম্যানিপুলেশন করার যে ফেসিলিটি আমাকে প্রোভাইড করছে এই টায়ারটা। ওকে, তাহলে আমরা দেখতে পেয়েছি যে এই টায়ারের মধ্যে দেখো আমার কিন্তু অফেনলি একটা ডেটাবেস দেখো তোমার কিন্তু রয়েছে, মানে এই লেয়ারটা তোমার কন্টেন্ট করে কোনো ডেটাবেসকে, তার সঙ্গে সঙ্গে আমার এই লেয়ার দেখো তোমার কন্টেন্ট করছে কিছু স্টোরেজকে, যার মধ্যে আমরা হয়তো স্মল অ্যামাউন্ট অফ ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারছি বা লার্জ অ্যামাউন্ট অফ কোনো ডেটাকে হয়তো আমরা এখানে স্টোর করে রাখতে পারছি। আর যখন কোনো ডেটাকে যখন স্টোর করে রাখা হয় কোনো স্টোরেজের মধ্যে, তখন তার জন্য কিন্তু একটা ফাইল সিস্টেম থাকে, তাই না? আমরা জানি যে আমাদের হার্ড ডিস্কে যখন আমরা স্টোর করে রাখি তার কিন্তু একটা পার্টিকুলার ফাইল সিস্টেম থাকে, হয়তো সেটা হতে পারে FAT32, সেটা তোমার হতে পারে NTFS। ওকে, তাহলে আমরা এই লেয়ারটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে এটা হচ্ছে আমার একটা লোকাল সার্ভার বা একটা ফিক্স সার্ভার, যার মধ্যে আমার কিছু স্টোরেজ থাকছে আর যার মধ্যে আমার একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থাকছে বা ডিবি থাকছে। যা তাহলে এই লাস্ট যে টায়ারটা আমি কথা বলছি বা বটম যে টায়ারটা যাকে আমরা বলছি ডেটা টায়ার, সেটা কিন্তু বেসিক্যালি রেসপন্সিবল ফর ইউজারকে বেসিক কিছু ফেসিলিটি প্রোভাইড করছে, যেমন ডেটা স্টোরেজ, যেমন ডেটা অ্যাক্সেস, যেমন ডেটা ম্যানিপুলেশন। তাহলে এই কাজটা করতে কিন্তু আমাকে হেল্প করছে ডেটা টায়ার।
তো এই হচ্ছে আমাদের ওভারঅল একটা মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনের তোমার 3টে টায়ার, আর সেই 3টে টায়ার কি কি ফাংশনালিটি পারফর্ম করে, তো সেই আমরা কিন্তু জানতে পারলাম থ্রু প্রেজেন্টেশন টায়ার, থ্রু অ্যাপ্লিকেশন টায়ার, আর থ্রু ডেটা টায়ার। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে প্রেজেন্টেশন টায়ারটা হচ্ছে বেসিক্যালি ডিল করছে ইউজার ইন্টারফেসকে নিয়ে আমার মোবাইল অ্যাপ্লিকেশনের। অ্যাপ্লিকেশন লেয়ার তোমার পুরো প্রসেসিং করা, ক্যালকুলেশনস করা, লজিক্যাল ডিসিশন নেওয়ার কাজটা করছে অ্যাপ্লিকেশন টায়ার। আর আমার ডেটায় তোমার কিন্তু বেসিক্যালি তোমার responsible for data storage, data access, and also be the data manipulations। তাহলে মানে ইন জেনারেল কিন্তু আমরা এই 3টে টায়ারে আমরা কাজটা আমরা দেখলাম, এইভাবে কিন্তু যে কোনো মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশন এইভাবে কিন্তু কাজ করে। আমি তো এখানে একটা সেলসের একটা কোনো অ্যাপ্লিকেশন দিয়ে তোমাকে দেখালাম, তো যে কোনো তুমি মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশন তুমি ব্যবহার করো না কেন, তোমার কিন্তু এই একই রকম ভাবে কিন্তু কাজ করবে। আমার 3টে টায়ারে কিন্তু এইভাবে কাজটাকে ডিভাইড করে কাজটা করা হয়। ওকে, তাহলে আমরা প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশন স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ দ্য মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনস। ওকে, বোঝা গেল সবাই কনসেপ্টটা, যে স্ট্রাকচার অফ দ্য মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনস। আমাদের ফার্স্ট টপিক ছিল স্ট্রাকচার অফ দ্য মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনস। সবাই এটা বুঝতে পেরেছো? সবাই এটা বুঝতে পেরেছি কনসেপ্টটা, যে স্ট্রাকচার অফ দ্য মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনস? হ্যাঁ স্যার। হুম, বাকিরা বুঝতে পেরেছো? রেসপন্স করো, বাকিরা বুঝতে পেরেছো কিনা রেসপন্স করো। হ্যাঁ স্যার। তো এবার এবার কনক্লুশন হচ্ছে যে ধরে নাও যে একটা মোবাইল কম্পিউটিং এর যে অ্যাপ্লিকেশনস তার যে স্ট্রাকচার, তো সেটা কিন্তু ভ্যারি করে প্ল্যাটফর্মের উপরে। ধরে নাও তুমি হয়তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছো, তোমার মোবাইল ধরে নাও তো অ্যান্ড্রয়েড ওএস আছে, তো তার জন্য আমার কিন্তু মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশন তোমার কিন্তু স্ট্রাকচার কিন্তু ভ্যারি করতে পারে। কেউ ধরে নাও হয়তো আইওএস অপারেটিং সিস্টেমে কাজ করে বা সেই প্ল্যাটফর্মে কাজ করে। ওকে, তো আমার কোন প্ল্যাটফর্মে তুমি কাজ করছো তার উপরে কিন্তু আমাদের এই মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনের যে স্ট্রাকচার সেটা কিন্তু ভ্যারি করতে পারে, কিন্তু ওভারঅল কনসেপ্টটা কিন্তু সেম। বা তুমি ধরো তুমি কি টাইপের তুমি অ্যাপ ব্যবহার করছো, সেই অ্যাপের পারপাস কি, তার ডিজাইন প্যাটার্নটা কি তুমি ব্যবহার করতে চাইছো। তাহলে আমার একটা কমন ডিজাইন প্যাটার্ন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেই কমন যে ডিজাইন যে প্যাটার্নটা তাকে তোমার বলা হয় মডেল ভিউ কন্ট্রোলার, যাকে আমরা এক কথায় বলতে পারি এমভিসি মডেল বা মডেল ভিউ ভিউ কন্ট্রোলার, মানে ভিউ ভিউ মডেল মানে তোমার MVVM। এরকম ডিফারেন্ট টাইপের মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করার কিন্তু তোমার ডিজাইন প্যাটার্ন আছে। তাহলে আমাদের যেটা মেন গোল সেটা হচ্ছে যে আমরা একটা এমন ধরনের আর্কিটেকচার আমরা ডেভেলপ করব বা ক্রিয়েট করব, যে আর্কিটেকচারটা আমাকে এনসিওর করবে যে একটা স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স বা একটা এফিশিয়েন্ট ফাংশনালিটি। এটা কিন্তু সবসময় আমরা চাই কোনো মোবাইল অ্যাপ্লিকেশনের কাছ থেকে বা মোবাইল অ্যাপ্লিকেশনের তোমার কিন্তু, তো এটা কিন্তু তোমার মেন মেন গোল হওয়া উচিত, যাতে ইউজার এক্সপিরিয়েন্স তোমার খুব ভালো হয়, মানে ইউজার যেন বলে যে না অ্যাপ্লিকেশনটা খুব ভালো বা অ্যাপসটা খুব ভালো। আর যাতে আমরা সমস্ত টাইপের ফাংশনালিটি, মানে যে পারপাসে আমি তোমার অ্যাপসটাকে ডেভেলপ করেছি সেই টাইপের যে ফাংশনালিটি যেন যেন আমরা সবটাই যেন আমরা এফিসিয়েন্টলি পারফর্ম করতে পারি, এটা হচ্ছে আমাদের মেন গোল। ওকে, তো আমরা স্ট্রাকচার অফ দ্য মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনস দেখার পর আমরা এরপরে চলে আসবো নেক্সট কনসেপ্টে। তো আমাদের নেক্সট কনসেপ্টে তোমার হচ্ছে সেলুলার মোবাইল কমিউনিকেশনস, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেলুলার মোবাইল কমিউনিকেশনস। ওকে, সেলুলার মোবাইল কমিউনিকেশনস, যেটা নিয়ে আমরা সবসময় সারাদিন ধরে আমাদের আমাদের পকেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সেলুলার মোবাইল কমিউনিকেশনস এর কনসেপ্ট। ওকে, আমরা সবসময় আমরা সেল ফোন নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, তাই না? তো সেলুলার মোবাইল কমিউনিকেশন সম্বন্ধে আমরা একটু জানবো। আমরা এখানে সেলুলার মোবাইল কমিউনিকেশনের বেসিক কনসেপ্টটা জানবো, দেন আমরা সেলুলার কি কি তার জেনারেশন আছে, জেনারেশন অফ দ্য সেলুলার কমিউনিকেশন টেকনোলজি সেটা আমরা জানবো। তো অবশ্যই আমরা ওয়্যারলেস কমিউনিকেশন আমরা তো ব্যবহার করি। তো এখন কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশন থেকে কিন্তু এখন তোমার সেলুলার মোবাইল কমিউনিকেশন কিন্তু আরো বেশি ড্রাস্টিক্যালি ইমপ্রুভ করছে। তো আমরা ডিফারেন্ট টাইপের মোবাইল কমিউনিকেশনের যে জেনারেশন, আমাদের মানে সেলুলার মোবাইল কমিউনিকেশনের যে জেনারেশন সেটা আমরা কিন্তু আজকে আমরা পড়বো এই টপিকের মধ্যেই, সেলুলার মোবাইল কমিউনিকেশনস এর আন্ডারে। আর এর থেকে আমরা কি কি টাইপের কোশ্চেন আসবে সেটাও আমরা আস্তে আস্তে আমরা দেখার চেষ্টা করব। আর ডিফারেন্ট টাইপের সেলুলার নেটওয়ার্কিং আছে,
আমাদের জেনারেশনের মধ্যে, সেগুলো তোমার নামগুলো তোমরা পড়বো। আমরা হয়তো অনেকের নাম শুনেছি, যে জিএসএম বা জিপিআরএস বা এজ বা সিডিএমএ বা ডাব্লিউসিডিএমএ, যাকে আমরা এক কথায় বলতে পারি ইউএমটিএস। এগুলো তোমরা নাম শুনেছি অ্যাকচুয়ালি। এটা কোন জেনারেশনে, মানে কোন জেনারেশনে তোমার এই টেকনোলজি গুলো ডেভেলপ হয়েছে, তো সেটাও কিন্তু আমরা এখানেই জানতে পারবো। আর তাদের কি অ্যাডভান্টেজ, তাদের কি তোমার ডিসঅ্যাডভান্টেজ, সেটা কিন্তু পুরোটাই আমরা এই সেলুলার মোবাইল কমিউনিকেশনের মধ্যে আমরা পড়তে পারবো। তো ফার্স্ট আমরা একটা সেলুলার মোবাইল কমিউনিকেশনস নিয়ে একটা ইন্ট্রোডাকশনে চলে যাই। সেলুলার মোবাইল কমিউনিকেশনস, সেলুলার মোবাইল কমিউনিকেশনস আমরা ফার্স্ট ইন্ট্রোডাকশনে যাব, দেন তার থেকে আমরা আস্তে আস্তে কনসেপ্টগুলোকে আমরা ইলাবোরেটলি দেখব। তো সেলুলার মোবাইল কমিউনিকেশনস বেসিক্যালি একটা টেকনোলজি, যে টেকনোলজিটা এনাবেল করে যে আমরা কোনো ভয়েস বা কোনো ডেটা কমিউনিকেশনস করতে পারি। এবার কোনো ভয়েস কমিউনিকেশনস করা বলো, বা কারোর সঙ্গে কথা বলছি ধরে নাও, কোনো ভয়েস থ্রু দিয়ে কমিউনিকেশনস করছি, বা ডেটা সেন্ড রিসিভ করছি, দ্যাট ইজ আ ডেটা কমিউনিকেশনস। তো সেগুলো কিন্তু আমরা ওয়্যারলেস সিগন্যালের থ্রু দিয়ে আমরা ট্রান্সমিট বা রিসিভ করতে পারি। আর এই টেকনোলজিটা ইউজারকে কমিউনিকেশন নেটওয়ার্কের সাথে সবসময় কানেক্ট করে রাখে। যদি আমার সেই ডিভাইসটা বা যদি ইউজারটা যদি কোথাও ধরে নাও হয়তো একটা কভারেজ এরিয়ার মধ্যে ধরে নাও সে হয়তো যদি মুভ করে, তাহলে কিন্তু সে যেখানেই মুভ করবে না কেন, সেখানেই সে কিন্তু মোবাইল, আমার সেলুলার মোবাইল যে কমিউনিকেশন বা যে টেকনোলজিটা, সে কিন্তু ব্যবহার করতে পারবে। আমরা আমরা ধরো হয়তো একটা মোবাইল ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমি ধরো এখান থেকে ওখানে যাচ্ছি, আমার তো সবসময় তো টাওয়ারটা আমার তো আছে, আমি যেখানেই যাই না কেন আমার টাওয়ার আছে, আমরা ভয়েস কমিউনিকেশন করতে পারছি, আমরা ডেটা কমিউনিকেশন করতে পারছি। আমি ফোনে ট্রেনে কথা বলতে বলতে আমি ধরো না হয়তো আমার হাওড়া থেকে হয়তো আমার মিদনাপুর পৌঁছে গেলাম, তো আমার কিন্তু কোনো সময় ফোনটা কিন্তু ব্রেক হয় না, বা আমার ফোনটা কিন্তু কেটে যায় না, ড্রপ হয়ে যায় না। ওকে, সো এবার যেটা আমরা পড়বো, তার মানে আমাদের সেলুলার নেটওয়ার্ক, বেসিক্যালি আমাদের সেলুলার মোবাইল কমিউনিকেশন করতে আমাদের সেলুলার নেটওয়ার্কের প্রয়োজন পড়ে। আর এই সেলুলার নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি একটা ভাইটাল রোল প্লে করছে আমাদের গ্লোবাল কমিউনিকেশনের ক্ষেত্রে। তাহলে একটা পিপল সে কমিউনিকেট করছে সিমলেসলি, সে ধরো না হয়তো মুভ করছে, কিন্তু তাও সে কিন্তু কমিউনিকেট করতে পারছে একে অপরের সাথে। সেটা কিন্তু কোনো, তার কোনো প্রবলেমই হচ্ছে না যে আমি একটা প্লেস থেকে যখন একটা প্লেসে যখন মুভ করছি, একটা ডিস্ট্রিক্ট থেকে যখন একটা ডিস্ট্রিক্টে যখন মুভ করছি, আমার কিন্তু কোনোভাবেই কিন্তু আমার মোবাইলের কলটা কিন্তু কাটছে না, বা আমি কিন্তু নেটটাকেও কোনোভাবে আমি অ্যাক্সেস করতে পারছি। তাহলে সেলুলার নেটওয়ার্কটা কিন্তু একটা রিভলিউশন এনে দিয়েছে আমাদের গ্লোবাল কমিউনিকেশনের ক্ষেত্রে। সো আমরা সেলুলার মোবাইল কমিউনিকেশন বেসিক্যালি একটা টেকনোলজি, যেটা আমাকে এনাবেল করে কোনো ভয়েস বা ডেটা কমিউনিকেশন করতে। তার জন্য হয়তো আমার কিছু ওয়্যারলেস সিগন্যালের প্রয়োজন পড়ে, আর যে ওয়্যারলেস সিগন্যালগুলোকে আমরা ট্রান্সমিট বা রিসিভ করে আমরা কমিউনিকেশনসটাকে আমরা পারফর্ম করতে পারি। ওকে, এবার সেলুলার মোবাইল কমিউনিকেশন বা সেলুলার মোবাইল সিস্টেম, তার কিছু এরিয়া অফ কভারেজ আছে। ওকে, কিছু এরিয়া অফ কভারেজ আছে, কিরকম না, আমি ধরলাম যে হয়তো আগেকার দিনে আমরা ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করতাম, যে ওয়্যারলেস সিস্টেমটা তার ধরুন একটা হাই পাওয়ারের তোমার ট্রান্সমিটার থাকতো, সেই ট্রান্সমিটারটা তোমার এন্টায়ার যে সার্ভিস এরিয়াটা সেটা কিন্তু কভার করতে পারতো। তাহলে যদি আমার হাই পাওয়ারে যদি কোনো ট্রান্সমিটার থাকে যে ওয়্যারলেস সিস্টেমে, তো সেই হাই পাওয়ার ট্রান্সমিটার মানেই হচ্ছে যে তার জন্য আমার হিউজ অ্যামাউন্ট অফ পাওয়ারের প্রয়োজন পড়বে। তাহলে আমরা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে আমরা কিন্তু সেই ধরনের হাই পাওয়ার ট্রান্সমিটার আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না, বা সেটা কিন্তু সুটেবল নয়। তখন যেহেতু আমরা হাই পাওয়ারের ট্রান্সমিটারকে আমরা ওখানে রাখতে পারছি না বা ইনকর্পোরেট করতে পারছি না, কারণ তার তোমার প্রচুর পাওয়ার নিচ্ছে বলে, তখন এই টোটাল ওয়্যারলেস সিস্টেমটা তোমাকে আমরা কিন্তু রিপ্লেস করছি যে সিস্টেম দিয়ে, তার নামই হচ্ছে সেলুলার সিস্টেম। তাহলে আমার এই সেলুলার সিস্টেম কিন্তু তোমার পুরোপুরি রিপ্লেস করছে কাকে, না আমাদের আর্লি যে ওয়্যারলেস সিস্টেম তাকে কিন্তু তোমার রিপ্লেস করে দিচ্ছে। তাহলে আমার আগে একটা ওয়্যারলেস সিস্টেম, তার মধ্যে তোমার কি থাকতো, না ধরো নাও এটা আমার একটা ওয়্যারলেস সিস্টেম, সাপোজ ধরো নাও এটা হচ্ছে আমার একটা ওয়্যারলেস সিস্টেম।
যে ওয়্যারলেস সিস্টেমটা তোমার ধরে নাও, তার মধ্যে একটা আমি ধরলাম এটা একটা ওয়্যারলেস সিস্টেম। এই ওয়্যারলেস সিস্টেমের তোমার ধরে নাও একটা বেস স্টেশন আছে, বিএস। সেই বেস স্টেশন মানে তোমার কিন্তু এখানে একটা অ্যান্টেনা আছে, এরকম একটা অ্যান্টেনা আছে, বড় একটা অ্যান্টেনা রয়েছে, যে অ্যান্টেনা থ্রু দিয়ে তুমি একটা পুরো জোনকে তুমি কভার করতে পারছো, পুরো জোনকে তুমি কভার করতে পারছো, বা তুমি একটা সার্ভিস এরিয়াকে তুমি কভার করতে পারছো। সার্ভিস এরিয়া মানে যে এরিয়ার মধ্যে আমি আমার নেটওয়ার্কটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এটা হচ্ছে আমাদের আর্লি ওয়্যারলেস সিস্টেম। এটা হচ্ছে আমাদের আর্লি ওয়্যারলেস সিস্টেম। বিএসটা কিন্তু রেফার করছে, যে বিএসটা মানে হচ্ছে এখানে একটা বেস স্টেশন, বিএসটা হচ্ছে বেস স্টেশন। তাহলে এখন এই আর্লি ওয়্যারলেস সিস্টেমটাকে তোমার পুরোপুরি রিপ্লেস করছে আমাদের সেলুলার সিস্টেম। কেন না, আমার এখানে এই যে তোমার বড় যে একটা অ্যান্টেনা রয়েছে না, এর কিন্তু তোমার একটা ট্রান্সমিটার আছে, যে তোমার সিগন্যালগুলোকে ট্রান্সমিট করতে পারে বা রিসিভ করতে পারে। তাহলে এই যে তোমার যে ট্রান্সমিটারটা আছে, এখানে তোমার ধরুন একটা ট্রান্সমিটার লাগানো আছে, তাহলে এটা কিন্তু তোমার হাই পাওয়ার ট্রান্সমিটার। মানে হচ্ছে যে আমার এটাকে তোমার কন্ট্রোল করার জন্য বা এটাকে তোমার আমাকে অপারেট করার জন্য আমাকে হাই পাওয়ার লাগবে। তাহলে হাই পাওয়ার লাগা মানে তোমার জন্য আমার তোমার তাহলে আমি তোমার জন্য সেই পাওয়ারটা দেওয়ার জন্য আমি হয়তো কোনো একটা ব্যাটারি রেখেছি, ব্যাটারি। তাহলে আমার সেই ব্যাটারি তোমার তো ধরো ১ ঘন্টাও চলবে না। তো আমাকে সবসময় তোমাকে আমাকে চার্জে দিয়ে রাখতে হবে, তাই না? তাহলে এই হাই পাওয়ার ট্রান্সমিটারের জন্য কিন্তু খুব সমস্যা। তো তার জন্য আমাদের এই আর্লি ওয়্যারলেস সিস্টেমটাকে আমরা রিপ্লেস করলাম কি দিয়ে? সেলুলার সিস্টেম দিয়ে। তো সেলুলার সিস্টেম তোমার কিরকম ভাবে কাজ করছে না, সেলুলার সিস্টেমে আমার দেখো সেল থেকে কিন্তু তোমার টার্মটা এসেছে সেলুলার। তাহলে এই সেলুলার সিস্টেমে গিয়ে আমরা কি করছি না, আমরা একটা লার্জ জোনকে, ধরো না এটা আমার একটা লার্জ জোন, একটা বড় একটা জোন আছে, সেই লার্জ জোনকে আমি কিছু স্মলার কিছু সেলে ডিভাইড করছি। কিরকম সেলে ডিভাইড করছি? যে সেলগুলো তোমার হচ্ছে হেক্সাগোনাল সেল। আমার প্রতিটা সেল তোমার, আমার সেলগুলো তোমার এরকম দেখতে হয়। ধরুন আমি তোমার এই লার্জ জোনটাকে আমি কিছু সেলে ডিভাইড করলাম, আমি সেই সেলগুলোকে দেখো ড্র করছি, আমার কেমন দেখতে হয় দেখো সেলগুলো আমার সেলুলার সিস্টেমে। আমার সেলগুলো তোমার দেখতে হয় এরকম, এটা করে হেক্সাগোনাল সেল। ওকে, হেক্সাগোনাল সেল, আমি দেখো এটা করে হেক্সাগন ড্র করছি। দেখো আমার এটা করে হেক্সাগোনাল সেল, এটা হেক্সাগোনাল সেল। আমি ধরুন এখানে তোমার ধরুন একটা আরেকটা হেক্সাগোনাল সেলকে ড্র করেছি। ওকে, ধরুন আমার আরেকটা হেক্সাগোনাল সেল। তো এরকম ভাবে আমার একটা লার্জ জোনকে আমরা কিছু হেক্সাগোনাল সেলে আমরা ডিভাইড করছি। ওকে, আমাদের এরকম ভাবে তোমার ডিফারেন্ট সেল আছে, হ্যাঁ, ডিফারেন্ট তোমার সেল আছে, হেক্সাগোনাল সেল আছে। তাহলে এই সেলগুলো আমার কি কাজ করবে সেটা আমরা দেখবো আমাদের সেলুলার সিস্টেমে। আমাদের এই সেলগুলো তোমার কি কাজ করে সেটা আমরা দেখবো। আমার তোমার এখানে কিছু তোমার হেক্সাগোনাল সেল দিয়ে একটা লার্জ এরিয়াকে আমরা কিছু সেলে তোমার ডিভাইড করেছি। তাহলে আমার কিন্তু এটা হচ্ছে তোমার সার্ভিস এরিয়া, পুরোটা কিন্তু তোমার সার্ভিস এরিয়া। আর যে সার্ভিস এরিয়ার মধ্যে কিন্তু আমার দেখো এগুলো কিন্তু হচ্ছে একটা করে সেল, হেক্সাগোনাল সেল। ওকে, সেল একটা করে। এবার এই প্রত্যেকটা সেলের মধ্যে তোমার একটা করে আমার বেস স্টেশন আছে। মানে প্রত্যেকটা সেলের মধ্যে ধরুন আমার একটা করে তোমার ছোট্ট একটা করে অ্যান্টেনা আছে। ধরুন তুমি বেস স্টেশন বলো, আমি এখানে অ্যান্টেনা বলছি বা বেস স্টেশন বলছি। এখানে একটা বেস স্টেশন আছে প্রত্যেকটা সেলের মধ্যে, কিন্তু একটা করে বেস স্টেশন আছে, তোমার প্রত্যেকটা সেলের মধ্যে একটা করে বেস স্টেশন রয়েছে। ওকে, তাহলে আমি তার মানে বলতে পারি যে যেটা আমার সেলুলার সিস্টেমটাকে আমরা বলছি, এই সেলুলার সিস্টেমটাকে দেখো আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার স্মল জোন। স্মল জোন কারণ এখন তুমি প্রতিটা সেল দেখো তোমার কিন্তু একটা করে স্মল জোনকে কভার করছে। তাহলে একসঙ্গে ধরুন আমার ধরুন যদি তোমার যদি ধরুন তোমার 10টা সেল থাকে, আমি ধরলাম যে প্রতিটা সেল তোমার ধরুন হয়তো 5 কিলোমিটার পর্যন্ত তোমার ধরুন কভার করছে, বা তোমার পর্যন্ত কভার করছে। ঠিক আছে, 1 কিলোমিটার পর্যন্ত তোমার কভার করছে ধরো প্রতিটা সেল। তাহলে দেখো যদি তোমার তোমার ধরো যদি তোমার 5টা সেল থাকে আমার এখানে, তাহলে সেই 5টা সেল কিন্তু আমার দেখো তোমার 5 কিলোমিটার কিন্তু সার্ভিস এরিয়া সে কিন্তু কভার করবে, তাই তো? তাহলে আমি আমার লার্জ যে জোনটা রয়েছে সেই লার্জ জোনটাকে আমরা কিছু স্মলার জোনে ডিভাইড করছি। আর সেই প্রতিটা স্মলার জোনকে আমি বলছি একটা করে সেল বা একটা করে স্মলার হেক্সাগোনাল সেল। ওকে, তাহলে আমার এই প্রত্যেকটা সেলে একটা করে রয়েছে বেস স্টেশন বা বিএস রয়েছে, প্রতিটা সেলে কিন্তু একটা করে বিএস রয়েছে, বিএস। ওকে, আমার ধরুন এখানে বিএস রয়েছে, এখানে বিএস রয়েছে। এবার তুমি আমাকে বলো যে আমি ধরুন এটা তোমার সেল নাম্বার 1, সাপোজ তুমি ভাবো এটা হচ্ছে তোমার সেল নাম্বার 1, এই যে তোমার সেল নাম্বার 1। এই সেলের মধ্যে আমার দেখে মনে হয় তোমার এইটুকু এরিয়া কিন্তু অনেক বড় এরিয়া কভার করে, মানে বড় মানে একবারে আমাদের ওয়্যারলেস সিস্টেমের মতো নয়, কিন্তু সার্ভিস এরিয়া তোমার ধরুন যদি তোমার 10 কিলোমিটার হয়, তাকে আমি তোমার ধরো 5টা সেল যদি ডিভাইড করি, তাহলে কিন্তু প্রত্যেকটা সেল তোমার 2 কিলোমিটার পর্যন্ত তোমার কিন্তু এরিয়া কভার করবে। ওকে, এবার ধরে নাও আমার এই প্রথম সেল 1-এর আন্ডারে ধরে নাও কোনো একটা আমার ধরুন একটা কোনো মোবাইল ডিভাইস রয়েছে। ঠিক আছে, তাহলে এই এরিয়ার মধ্যে সে যেখানেই থাক না কেন,
এই সেল ওয়ানের ওই ইয়ার মধ্যে সে যেখানেই থাক না কেন মোবাইল ডিভাইসটা, তো সে কিন্তু আমার নেট সে কিন্তু অ্যাক্সেস করতে পারবে বা সে কিন্তু মোবাইল কম্পিউটিং সার্ভিস সে ব্যবহার করতে পারবে। আবার তোমার ধরে নাও সেল টু, তার মধ্যে ধরে নাও তোমার একটা কোনো মোবাইল ডিভাইস রয়েছে, তো সেও কিন্তু এই সেল টু এর মধ্যে তোমার থাকা অবস্থায় সেও কিন্তু তোমার পুরো এরিয়ার মধ্যে সে যেখানেই থাকবে না কেন সে কিন্তু মোবাইল কম্পিউটিং সার্ভিসটাকে সে ব্যবহার করতে পারবে। ওকে, তাহলে প্রত্যেকটা সেলকে তোমার সার্ভ করছে কে না একটা করে বেস স্টেশন। আমার এই সেলটাকে তোমার সার্ভ করছে এই দেখো এই সেলে তোমার একটা বেস স্টেশন আছে, বিএস আছে, তাকে আমরা বলছি বেস স্টেশন। এবার তাহলে একটা মোবাইল ডিভাইস যদি তোমার ধরে নাও এই সেল ওয়ান থেকে ধরে নাও সেল ওয়ানের যে এরিয়া থেকে যদি সে মুভ করে সেল টু এর এরিয়াতে, তো সেও কিন্তু মোবাইল কম্পিউটিং সার্ভিসটাকে ব্যবহার করতে পারবে। তো তার জন্য কিন্তু ডেভেলপ হয়েছে আমাদের সেলুলার সিস্টেম। না হলে তো এরকম হতো যে আমি একটা এরিয়ার মধ্যে আছি, আমি সেই এরিয়া থেকে যখন আমি অন্য কোনো একটা পার্টিকুলার এরিয়াতে যখন যাচ্ছি, আমি সেখানে গিয়ে হয়তো তোমার কোনো মোবাইল আমি কোনো তোমার কোনো মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশন আমি তোমার অ্যাক্সেস করতে পারছি না। এটা তো হয় বেসিক্যালি। তাহলে যাকে আমার এই যে মোবাইল যে ডিভাইস গুলো তাকে আমি বলছি মোবাইল স্টেশন বা তাকে আমি বলছি এমএস, এটাকে বলা হয় মোবাইল স্টেশন। ওকে, আর যাকে আমি বলছি বিএস তাকে বলা হয় বেস স্টেশন। তো এই টার্ম দুটো ভালো করে মনে রাখো, এরকম কিন্তু অনেক টার্ম আমাদেরকে জানতে হবে মোবাইল কম্পিউটিং এ। ওকে, এটা হচ্ছে বেস স্টেশন, বিএস টাকে আমরা বলছি। তাহলে আমার সেলুলার স্ট্রাকচারে মোবাইল স্টেশন সে ধরে নাও কমিউনিকেট করছে প্রথমে কার সাথে না, আমার দেখো কমিউনিকেট করছে, দেখো সে কিন্তু বিএস এর সঙ্গে কিন্তু ফার্স্ট কমিউনিকেট করছে। ওকে, না তুমি ভাবো যে তোমার ধরো এটা একটা সেল আছে, এটা ধরো একটা সেল, তুমি ধরো সেলটা হয়তো অন্য কোনো একটা সেলুলার সিস্টেমের মধ্যে তোমার রয়েছে, আর এর মধ্যে তোমার ধরো একটা বিএস রয়েছে, একটা অ্যান্টেনা আছে বিএস, এটা ধরো একটা বিএস, আর এখানে তোমার ধরো একটা মোবাইল স্টেশন রয়েছে। ওকে, মোবাইল স্টেশন এমএস রয়েছে, মানে মোবাইল সিস্টেম বা মোবাইল স্টেশন। এবার এখন এই সেল থেকে এই মোবাইল স্টেশনে তোমার চাইছে যে এখানে ধরো আর একটা সেল আছে, সেই সেলে হয়তো ধরো একটা কোনো এমএস আছে তার সঙ্গে কমিউনিকেট করবে। ধরে নেওয়া যাক আমার এখানে ধরো একটা বিএস রয়েছে, এই বেস স্টেশন রয়েছে এই সেলটার আন্ডারে, আমার ধরো এখানে তোমার ধরো এমএস টু আছে, মোবাইল স্টেশন টু আছে, এটা ধরো এমএস ওয়ান। এখন এমএস ওয়ান চাইছে এমএস টু এর সাথে কমিউনিকেট করতে, ঠিক আছে, যদি তোমার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সেল। ওকে, এবার এই কমিউনিকেশনসটার জন্য বা সে যখন কোনো সার্ভিস যখন অ্যাক্সেস করতে চাইছে বা কমিউনিকেট করতে চাইছে, তখন সে দেখো ফার্স্ট তোমার কার সাথে তোমার কমিউনিকেট করবে, আমার এই বেস স্টেশনের সাথে এর কিন্তু ফার্স্টে কমিউনিকেশনস হবে। এই সেলের তোমার ধরো সেল ওয়ান, এই সেলের তোমার ধরো বিএস এর সাথে আমার সেল টু এর যে বিএসটা সেটা কিন্তু ফার্স্ট তোমার কানেক্টেড হবে। ওকে, তারপরে এই বিএস তারপরে এমএস ওয়ান এর সাথে সেল টু এর এমএস টু এর তোমার কানেকশনটাকে এস্টাবলিশ করবে। তাহলে এখানে বিএসটা তোমার কাজ করছে অ্যাজ আ গেটওয়ে বলতে পারি, মানে গেটওয়ে তোমার যে কাজ করে আমার এখন বিএসটা তোমার সেম কাজটা করছে, সেম কাজটা করছে মানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে। তুমি ধরো সেল ওয়ান থেকে তুমি এমএস ওয়ান তোমার ধরো মোবাইল স্টেশন ওয়ান, তুমি এখন চাইছো যে ধরো হয়তো দিল্লিতে কোনো একটা মোবাইল নাম্বারের সঙ্গে তুমি কমিউনিকেট করবে, তুমি করতেই পারো, তার সেল ডিফারেন্ট, তার কিন্তু বিএস ডিফারেন্ট আছে, তো তোমার বিএস কিন্তু কমিউনিকেট করবে সেই সেলটার বিএস এর সঙ্গে বা তার যে বেস স্টেশন তার সঙ্গে সে কিন্তু কমিউনিকেট করবে। ওকে, তার মানে আমরা সেভারেল বেস স্টেশনকে যদি আমরা কানেক্ট করে রাখতে পারি, আর এই সেভারেল যে বেস স্টেশন তাকে তোমার কানেকশন করার জন্য কিন্তু ডিফারেন্ট টাইপের হার্ডওয়্যার ব্যবহার করা হয়, আর এই প্রত্যেকটা বেস স্টেশনকে তোমার কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোলার থাকে, তার নাম হচ্ছে বেস স্টেশন কন্ট্রোলার বা বিএসসি। আবার এই বিএসসি তোমার কানেক্টেড থাকে আমাদের মোবাইল সুইচিং সেন্টারের সাথে, সেই মোবাইল সুইচিং সেন্টারে তোমার নাম হচ্ছে এমএসসি। তাহলে আমরা চারটে টার্ম পড়লাম, এমএসটা হচ্ছে মোবাইল স্টেশন, বিএসটা হচ্ছে আমার বেস স্টেশন, বিএসসিটা হচ্ছে আমাদের কি বললাম, বিএসসির ফুল ফর্মটা কি বললাম, বিএসসিটা ফুল ফর্ম কি বললাম, বেস বেস স্টেশন স্টেশন কন্ট্রোলার। কন্ট্রোলার, আর এমএসসিটা হচ্ছে আমার মোবাইল সুইচিং সেন্টার। এবার আমি এটাকে দিয়ে এবার এদের টপে তোমার আবার রিসাইড করে কিন্তু পিএসটিএন। ওকে, পিএসটিএন কি সেটা আমরা বলবো, আমি একটা ডায়াগ্রাম দেখাবো, এটা পিএসটিএনটাকে তোমার বলা হয় পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক। ওকে, পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক, আমি একটা ডায়াগ্রাম দেখাই এই চারটে কনসেপ্টকে তোমার ডেমনস্ট্রেট করার জন্য। আমি একটা ডায়াগ্রাম দেখাই, ধরে নাও আমার এখানে ধরে নাও আছে তোমার পিএসটিএন, একবার টপে আছে পিএসটিএন, টপে আছে পিএসটিএন, পিএসটিএন এর আন্ডারে তোমার কিছু আছে এমএসসি, কিছু এমএসসি আছে পিএসটিএন এর আন্ডারে, এখানে তোমাদের একটা এমএসসি আছে। ওকে,
এমএসসি। ওকে, এমএসসি মানে আমরা কি বলেছি, মোবাইল সুইচিং সেন্টার। আর এমএসসির আন্ডারে তোমার আবার থাকছে কিছু বিএসসি। ওকে, বিএসসি, এখানে তোমার থাকছে কিছু বিএসসি, হ্যাঁ, বেস স্টেশন কন্ট্রোলার। এখানে তোমার ধরো না বেস স্টেশন কন্ট্রোলার আছে, আবার এর আন্ডারে তোমার ধরো না বেস স্টেশন কন্ট্রোলার আছে। মানে আমার প্রতিটা বিএস গুলোকে কন্ট্রোল করছে, যে তার নাম হচ্ছে বিএসসি বা বেস স্টেশন কন্ট্রোলার। আর এখানে ধরে নাও আমার একটা করে সেল রয়েছে, আমি সেলটাকে তোমার এখানে হেক্সাগোনাল না দেখিয়ে আমি তোমার এরকম ভাবে তোমার সেলটাকে দেখাচ্ছি। তো এখন ধরো আমার মাল্টিপল বিএসসি থাকতে পারে, আমার ধরো এখানে তোমার একটা এমএসসি আন্ডারে তোমার মাল্টিপল বিএসসি থাকতে পারে, আবার ধরো একটা পিএসসি আন্ডারে কি তোমার মাল্টিপল এমএসসি থাকতে পারে, মোবাইল সুইচিং সেন্টার মাল্টিপল থাকতে পারে। তার জন্য তোমার ডট দিলাম, তার জন্য আমি তোমার ডট দিলাম। আর এই প্রত্যেকটা বিএসসির আন্ডারে তুমি ধরলাম তোমার মোর দেন ওয়ান বা এন নাম্বার অফ তোমার সেল থাকতে পারে বিএসসির আন্ডারে। এবার ধরো একটা সেল মানে তার মধ্যে কি থাকবে, তার মধ্যে তোমার ধরো বিএস থাকছে, তার মধ্যে তোমার কি থাকছে, এমএস থাকছে। ওকে, বেস স্টেশন থাকছে, আর তোমার কি থাকছে, আমার তোমার মোবাইল স্টেশন থাকছে। আবার তোমার ধরো এখানে তোমার থাকছে বিএস, এমএস, বেস স্টেশন, মোবাইল স্টেশন। আবার তোমার ধরো এই বিএসসি আন্ডারে ধরো তোমার আবার একটা আছে এখানে, ঠিক আছে, তার মধ্যে তোমার বিএস আছে, এমএস আছে। আবার ধরো এর আন্ডারে তোমার ধরো বিএস আছে, তোমার এমএস আছে। তো এরকম ভাবে আমরা এটাকে ডায়াগ্রামটাকে ড্র করছি, বিএস, এমএস। ওকে, এটা ধরো মোবাইল একটা তোমার সেল, ধরো আমার একটা সেল, তার মধ্যে তোমার বিএসও আছে, এমএসও আছে। আবার ধরো তোমার এর মধ্যে তোমার একটা সেল, তার মধ্যে তোমার বিএসও আছে, এমএসও আছে। মানে আমার এন নাম্বার অফ কিন্তু বিএস, এমএস থাকতে আমার তোমার কিন্তু সেল থাকতে পারে পার্টিকুলার কোনো বিএসসির আন্ডারে। ওকে, কোনো বিএসসির আন্ডারে আমার ধরো এখানে তোমার একটা সেল আছে, তার মধ্যে তোমার বিএসও আছে, এমএসও আছে। এটা হচ্ছে আমার হায়ারকিটা, আর এটা হচ্ছে আমাদের হায়ারকিটা। আর ধরো না তোমার এখানে পিএসটিএন এর থ্রু দিয়ে তোমার ধরো না এখানে একটা একটা তোমার ফোন আছে, হোম ফোন, তোমার বাড়ির ফোনটা ধরো না এখানে পিএসটিএন এর থ্রু দিয়ে কানেক্টেড, হোম ফোন। ওকে, এবার এবার অ্যাকচুয়াল যে সিনারিওটা এবার কিন্তু ভালো করে মানে ফলো করো, ভালো করে দেখো কিভাবে কাজ করছে এরা, এবার কিভাবে কাজ করছে দেখো। তো সব আমার প্রত্যেকটা সেলের মধ্যে আমার রয়েছে কিছু বেস স্টেশন আর রয়েছে কিছু মোবাইল স্টেশন। তো এখন আমার এই সেলটা, এই সেল থেকে তোমার ধরো নাও এই মোবাইল স্টেশনটা এখন কমিউনিকেট করতে চাইছে, ধরো নাও এই মোবাইল স্টেশনটা তোমার এখন কমিউনিকেট করতে চাইছে এই সেলের এই মোবাইল স্টেশনের সাথে। ওকে, আমার এই এমএসটা তোমার এই সেলের এই এমএস তোমার এখন চাইছে কমিউনিকেট করতে আমার এই সেলের এই এমএস এর সাথে কমিউনিকেট করতে চাইছে, সে ধরো ফোন কল করবে, কথা বলবে। ওকে, তাহলে আমার এই এমএসটা বা আমার এই মোবাইল স্টেশনটা, সে তার সেই সেলটার মধ্যে তোমার কি আছে না বিএস রয়েছে বা বেস স্টেশন রয়েছে, তাহলে সে কিন্তু এই সেলটার কভারেজ এরিয়ার মধ্যে কিন্তু সে রয়েছে এমএসটা। তাহলে এখন এর সিগন্যালটাকে এখন কি করছে না আমার বেস স্টেশন কন্ট্রোলার রয়েছে, যার কাজ হচ্ছে যে এর আন্ডারে তোমার যতগুলো বেস স্টেশন রয়েছে তাদেরকে কন্ট্রোল করা। তাহলে এখন তোমার সিগন্যালটাকে ও কিন্তু তোমার পাঠিয়ে দিল কার কাছে, না বিএসসি থ্রু দিয়ে দেখো তোমার কিন্তু আসছে কোথায়, এমএসসির কাছে। তো এমএসসি মানে হচ্ছে আমার মোবাইল সুইচিং সেন্টার, তাই তো, মোবাইল সুইচিং সেন্টার মানে জাস্ট আমার আমার সিগন্যালটাকেও সুইচ করে দিচ্ছে। ওকে, এবার এরকম মাল্টিপল আমার এমএসসি তোমার কানেক্টেড কার থ্রু দিয়ে, না আমার পিএসটিএন এর থ্রু দিয়ে। পিএসটিএন মানে বললাম পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক, এটা একটা টেলিফোন নেটওয়ার্ক। তাহলে আমার কলটা কিন্তু এখন দেখো বিএসসি থ্রু দিয়ে, এমএসসি থ্রু দিয়ে তোমার কোথায় আসলো, আমার পাবলিক সুইচ পিএসটিএন এর কাছে আসলো, পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্কের কাছে আসলো। এবার এই নেটওয়ার্কটা কি করছে, না তুমি কোথায় কলটাকে ডাইভার্ট করবে বা কোথায় কলটা যাবে সেটাকে তোমার জাজ করে সে কিন্তু এখন তার পার্টিকুলার এমএসসি থ্রু দিয়ে পাঠাচ্ছে। আমার তোমার এরকম তোমার এমএসসি তোমার মানে কয়েক লাখ আছে, আমার এরকম তোমার মোবাইল সুইচিং সেন্টার তোমার কয়েক লাখ আছে, ঠিক আছে। তো এখন যে কলটা যে পার্টিকুলার এমএস এর কাছে যাবে সেই এমএসটা কোন বিএসসির আন্ডারে আছে বা সেই বিএসসিটা তোমার কোন এমএসসির আন্ডারে আছে, তো তার থ্রু দিয়ে কিন্তু কলটাকে এখন এমএসসি থ্রু দিয়ে তোমার আসলো সেই বিএসসির কাছে, সেই পার্টিকুলার বিএসসির কাছে, যে পার্টিকুলার বিএসসির আন্ডারে তোমার কিছু সেল আছে আর যে সেলের মধ্যে আমার ধরো নাও সেই পার্টিকুলার এমএসটা আছে। তাহলে এভাবে কিন্তু অ্যাকচুয়ালি কমিউনিকেশনস বা আমরা সেলুলার সিস্টেমে আমরা কাজ করতে পারি, এটাকে বলা হয় সেলুলার সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার, এটাকে বলা হয় সেলুলার সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার। ওকে, তাহলে আমার মাল্টিপল মোবাইল সুইচিং সেন্টার তারা কিন্তু ইন্টার কানেক্টেড থাকে কার সাথে, না পিএসটিএন এর সাথে। এবার এখানে তোমার পিএসটিএন থাকতে পারতো, বা এখানে তোমার ধরো কোনো একটা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোড এটিএম থাকতে পারতো, বা তার একটা ব্যাকবোন থাকতে পারতো। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে একটা সেলুলার সিস্টেমে, একটা সেলুলার সিস্টেমে আমার
প্রত্যেকটা ইউনিট কিভাবে কাজ করছে, আমার বিএস কি কাজ করছে, আমার এমএস কি কাজ করছে, আমার বিএসসি কি কাজ করছে, এমএসসি কি কাজ করছে, বা আমার পিএসটিএন কি কাজ করছে। এই পিএসটি এর থ্রু দিয়ে কিন্তু আমরা আমাদের ফোন কলগুলোকে একটা নেটওয়ার্ক থেকে আমি অন্য নেটওয়ার্কে কিন্তু আমরা সুইচ করতে পারি। আমি ধরুন হয়তো আমার জিওর কানেকশন, আর ধরুন যাকে আমি ফোন করেছি তার ধরুন তোমার ভোডাফোনের কানেকশন। তো এটা কিন্তু তোমার এর জন্যই পসিবল, পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্কের থ্রু দিয়ে কিন্তু এটা পসিবল যে তোমার এই জিওর ফোন কলটাকে সে কিন্তু তোমার দেখো সুইচ করে দিচ্ছে না এই পার্টিকুলার ভোডাফোনের তোমার এমএস সার্ভিসে, বা তার সেলে, বা তার বিএসসিতে, বা তার এমএসসিতে। ওকে, তো এইভাবে কিন্তু তোমার সেলুলার সিস্টেম কাজ করে। তাহলে আমাদের সেলুলার স্ট্রাকচারের মধ্যে আমার কিছু মোবাইল সেশন থাকছে যারা তোমার কমিউনিকেট করছে কার সাথে, বিএস এর সাথে, সেই পার্টিকুলার সেলের। আবার যেখানে আমার এমএস গুলো তোমার কিন্তু কারেন্টলি তোমার লোকেট থাকছে কিন্তু আমার কোথায় না কোনো একটা পার্টিকুলার সেলের মধ্যে। আর এখানে তোমার বিএস তোমার কিন্তু কাজ করছে, অ্যাক্ট করছে অ্যাজ আ গেটওয়ে, যার থ্রু দিয়ে আমরা কিন্তু ওয়ার্ল্ডের সাথে কিন্তু আমরা কমিউনিকেট করতে পারছি। ওকে, সো এইভাবে কিন্তু মোবাইল আমাদের সেলুলার সিস্টেম কাজ করছে। আর এটা হচ্ছে আমাদের সেলুলার সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার, এটাকে বলা হয় সেলুলার সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার। তো অনেকটা কমপ্লেক্স অবশ্যই, আমার কিন্তু একটা মানে খুবই কমপ্লেক্স একটা ইনফ্রাস্ট্রাকচার, কারণ আমরা এখানে দেখতে পেয়েছি যে অনেকগুলো আমার এখানে ব্লক রয়েছে, তাই না? এমএসসি রয়েছে, আমার এখানে এমএস রয়েছে, আমার এখানে বিএসসি রয়েছে। তো এছাড়াও কিন্তু আরো অনেক কম্পোনেন্ট আছে যেটা কিন্তু আমি এখানে বলিনি, যেমন তোমার হয়তো বেস ট্যাস্কিভার সিস্টেম বিটিএস থাকে এখানে, এখানে তোমার ভিএলআর থাকে, ভিজিটার লোকেশন রেজিস্টার, তোমার এখানে এইইউসি থাকে, অথেন্টিকেশন সেন্টার, তোমার এখানে এইচএলআর থাকে, হোম লোকেশন রেজিস্টার। ওকে, তো এছাড়াও তোমার কিন্তু ইআইআর থাকে, ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। তো আমি ওই কনসেপ্টে কিন্তু আমি তোমার যাইনি, ওগুলো আমার দরকার লাগেনি বলে আমি তোমার যাইনি ওই কনসেপ্টগুলোতে। তো এটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাদের কাজ করছে এটা আমরা বুঝতে পেরেছি। এটা মোবাইল আমাদের সেলুলার সিস্টেম কিভাবে কাজ করছে বুঝতে পেরেছি আমরা, বা সেলুলার সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার কিভাবে কাজ করছে, আর কাকে সেল বলা হয়, সেলটা কি কাজ করছে সেটাও বুঝতে পেরেছি আমরা। বলো, বুঝতে পারলে কিনা বলো। এইটুকু স্যার একটা ডাউট আছে। হ্যাঁ, কি বলো, তাও বলো। স্যার ওই যে সেলটা স্যার ওখানে বলছেন যে হেক্সাগোনাল বাউন্ডারি, হ্যাঁ, স্যার সেটা মানে রিইনফোর্স করা হয় কি করে স্যার? রিইনফোর্স বলতে তুমি এখানে স্যার মানে হেক্সাগনটা তো স্যার সেরকম ভাবে আমরা রেডিয়েশন দিয়ে তো বোঝাতে পারবো না যে একটা হেক্সাগন রয়েছে স্যার, সবই দেখো, তো সার্কেলই আসবে। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কমিউনিকেশনের একটা কনসেপ্ট। ঠিক আছে, আমাদের কমিউনিকেশনের একটা কনসেপ্ট সেটা। তো সেই কনসেপ্টটা কিন্তু আমি এখানে আমাদের এখানে কিন্তু কোথাও নেই, যে কিভাবে তোমার রেডিয়েট করছে সিগন্যালটা, হ্যাঁ, কিভাবে তোমার সিগন্যালটা তোমার ট্রাভার্স করছে। জাস্ট আমরা জানছি যে আমার কি কি কম্পোনেন্ট আছে, বা কোন কম্পোনেন্টের থ্রু দিয়ে, বা কোন সিগন্যালটা তোমার কিভাবে তোমার জাস্ট ট্রান্সমিট হচ্ছে, কার থ্রু দিয়ে তোমার ট্রান্সমিট হচ্ছে, কি করে একটা ডিভাইস, একটা মোবাইল ডিভাইস তোমার কিভাবে আর একটা অন্য কোনো সেলের আন্ডারে কোনো এমএস এর সাথে তোমার কমিউনিকেট করছে। তো অত কিন্তু রেডিয়েশনে কিন্তু আমরা কনসেপ্ট করে এখানে যাচ্ছি না, অত কিন্তু ডিটেলস আমাদের নেই এখানে। জাস্ট মোবাইল আমাদের তোমার এখানে সেলুলার টেকনোলজি বা সেলুলার সিস্টেম কিভাবে কাজ করে, বা সেলুলার সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার কি, ওটা আমরা জাস্ট এখানে জানলাম। ওকে, এই হেক্সাগোনাল সেলটা তোমাকে ইমপ্লিমেন্টেশন তোমার অনেক কনসেপ্ট আছে। ওকে, তো আমি কিন্তু সেই কনসেপ্ট কিন্তু আমি তোমার যাচ্ছি না। তাহলে কিন্তু আমাদের আরো নেটওয়ার্কের কনসেপ্ট দরকার, আমাদের কমিউনিকেশনের কনসেপ্ট দরকার, আমাদেরকে এফডিএম এর পিডিএম এর কনসেপ্ট, মাল্টিপ্লেক্সিং এর কনসেপ্ট দরকার এখানে। আমি কিন্তু সেই কনসেপ্ট যাচ্ছি না, কিন্তু আমাদের নেই এখানে সিলেবাসের মধ্যে। ঠিক আছে, বোঝা গেল আমি কি বলতে চাইলাম? না, আমি বলতে হ্যাঁ পারি স্যার। কিন্তু সেটা বললে কিন্তু বুঝতে পারবে না, কারণ ওখানে কিন্তু আরো অনেক ডিটেল কনসেপ্ট আছে, যে কিভাবে এটাকে তোমার, কেমন করে তোমার এটা রেডিয়েট করছে সিগন্যালটা এই হেক্সাগোনাল সেলের মধ্যে। তো এবার আমরা তোমার যে কনসেপ্টে আসবো সেটা হচ্ছে জেনারেশন অফ সেলুলার কমিউনিকেশন টেকনোলজি। ওকে, সেলুলার কমিউনিকেশন টেকনোলজির আমরা জেনারেশনে আসবো, যে আমাদের আরেকটা নেক্সট টপিক, জেনারেশন অফ সেলুলার কমিউনিকেশন টেকনোলজি। তো
আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইল কমিউনিকেশন টেকনোলজি তার অনেক অ্যাডভান্সমেন্ট হচ্ছে দিনের পর দিন, মানে র্যাপিড পেসে কিন্তু তার অ্যাডভান্সমেন্ট হচ্ছে। আমরা যদি লাস্ট 5 ডিকেডস যদি আমরা দেখি, তো আমরা দেখতে পাবো যে এখন মোবাইল কমিউনিকেশন টেকনোলজি কিন্তু অনেকটা অ্যাডভান্স। তাহলে আমার এই যে গ্র্যাজুয়ালি যে টেকনোলজিটা তো তোমার যে ইমপ্রুভ করছে মানে ওভার লাস্ট 4 ডিকেডস, তো সেটাকে আমরা কিছু জেনারেশনে আমরা রাফলি আমরা ডিভাইড করতে পারি। তো প্রত্যেকটা জেনারেশন হয়তো এসেন্সিয়ালি প্রোভাইড করছে কিছু হায়ার রেট অফ ডেটা বা হায়ার ডেটা রেট বা অ্যাডিশনাল কিছু ক্যাপাবিলিটি। তার জন্য হয়তো আমার একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশন আসছে। আমরা প্রথমে হয়তো ফার্স্ট জেনারেশনে হয়তো আমরা 1G দেখেছি, তারপরে 2G এসছে, 2Gর পরে এসছে 2.5G, তারপর তোমার এসছে 3G, তারপরে এসছে 4G, এখন তো আবার 5G, আস্তে আস্তে 5G আমাদের চলে এসছে। এটা কিন্তু র্যাপিড ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমার যত জেনারেশন তোমার শিফট করছে তত কিন্তু তোমার ডেটা রেট কিন্তু আরো হাই হচ্ছে, আরো অ্যাডিশনাল অনেক ক্যাপাবিলিটি তোমার অ্যাড করছে। ওকে, তার জন্য কিন্তু তোমার জেনারেশনগুলো চেঞ্জ হচ্ছে। এবার আমরা 4G টেকনোলজি আমরা ব্যবহার করছি আমাদের মোবাইলে এখন এক্সিস্টিং, অনেকে হয়তো 5G আমরা ব্যবহার করছি। তো সেখানে আমরা দেখতে পেয়েছি যে 4G-তে আমাদের যে ইমপ্রুভমেন্টটা সেটা হচ্ছে যে 3G থেকে আমার 4G-তে তোমার কিন্তু আরো ডেটা স্পিডটা কিন্তু আরো ইমপ্রুভ হয়েছে। তাহলে আমরা একটা টেবিলের থ্রু দিয়ে একটা টেবিল আমি দেখাবো, যে টেবিলটাতে আমরা কিছু সেলুলার ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের তোমার কিছু তার যে জেনারেশন, সেই জেনারেশনগুলোকে আমরা আস্তে আস্তে আমরা দেখবো। এবার আমি যে কারো কথা বলছিলাম যে মোবাইল টেকনোলজি যে অ্যাডভান্সমেন্ট সেটা কিভাবে হয়েছে, ডেটা স্পিডগুলো কিভাবে আমাদের আস্তে আস্তে বেড়েছে। তো যদি আমরা এরকম যদি একটা আমরা গ্রাফ দেখি, এরকম যদি আমরা একটা গ্রাফ দেখি, ধরে নাও যে মোবাইল টেকনোলজির অ্যাডভান্সমেন্টটা কিভাবে হয়েছে। আমরা ধরো এখন একটা গ্রাফ যদি তোমার দেখার চেষ্টা করি, তাহলে হয়তো সেই অ্যাডভান্সমেন্টটা আমরা বুঝতে পারবো আস্তে আস্তে। না, আমি ধরো এখানে ধরলাম যে আমার ইয়ারটা ধরো হয়তো 1990, এটা আমি তোমার বলছি, এটা হচ্ছে তোমার ডেটা স্পিড। এই এক সিস্টেম ডেটা স্পিডটাকে তোমার ডিনোট করছে, এই এক সিস্টেম। ওকে, আর এটা হচ্ছে আমাদের ইয়ার। হ্যাঁ, এটা হচ্ছে ইয়ার বা ইয়ার অফ অপারেশনস। তো ফার্স্ট আমাদের নাইনটি 1990, তার কিছু পর হয়তো তোমার প্রথম যেটা এসছে তোমার সেটা হচ্ছে জিএসএম, তাই না? ফার্স্ট তোমার জিএসএম এসেছিল, তাই তো? ইয়েস অর নো? ফার্স্ট তোমার জিএসএম এসেছিল আমাদের মোবাইল টেকনোলজিতে। তারপরে তোমার আস্তে আস্তে তোমার ডেভেলপমেন্ট হয়েছে, আরো ডেভেলপমেন্ট হয়েছে। তারপর তোমার ধরো কি এসছে, জিএসএম এর পর কি এসছে, জিপিআরএস। নাম শুনেছি নিশ্চয় সবাই আমরা, জিপিআরএস এসছে। জিপিআরএস এর পর তোমার কি এসছে, তারপরে এসছে এজ। আমার কিন্তু মোবাইল টেকনোলজি বা মোবাইল টেকনোলজি কিন্তু অ্যাডভান্সমেন্ট কিন্তু এটা এজ। এই পর্যন্ত কিন্তু আমরা কনসেপ্টে আসবো, আমাদের কিন্তু সবগুলো কিন্তু আছে সিলেবাসে। তারপর তোমার কি হবে অ্যাডভান্সমেন্ট এসে তোমার তারপর কি এসছে না ইউএমটিএস, ইউএমটিএস। তারপরে কি এসছে এইচএসপিএ। তাহলে দেখো তোমার কিন্তু স্পিড কিন্তু বাড়ছে আস্তে আস্তে। যত তোমার নতুন নতুন তোমার টেকনোলজি আসছে বা অ্যাডভান্সমেন্ট হচ্ছে, তত তোমার কিন্তু স্পিডটা বাড়ছে, ডেটা স্পিডটা বাড়ছে। এইচএসপিএ। ওকে, আর তারপর তোমার এসছে এলটিই। আমাদের ফোনে দেখো তোমার দেখায় যে ভোল্টি দেখায়, কারো ফোনে তোমার দেখায় এলটিই দেখায়। আমার কিন্তু ডেটা স্পিডটা কিন্তু আস্তে আস্তে বেড়েছে। এটা কিন্তু আমি ধরছি যে এই এইচএসপি এরটা তোমার অ্যারাউন্ড দ্য ইয়ার আমি ধরতে পারি তোমার 2010 বা তার আগে পরে হয়তো কিছু, আমি এক্সাক্ট হয়তো তোমার ইয়ারটা এখানে মেনশন করছি না। আর এজ তোমার তার ইয়ারটা আমি ধরলাম তোমার, ধরো না তোমার 2000, 2000 বললাম তো 2010 বললাম। তো এরপর তোমার ধরো আরো অ্যাডভান্সমেন্ট হয়েছে, আমি সেগুলোকে আমি এখানে দেখাচ্ছি না। তো এটা হচ্ছে আমাদের সামারি অফ মোবাইল টেকনোলজি অ্যাডভান্সমেন্ট। ওকে, এবার আমরা চলে আসবো যে আমার কি কি জেনারেশন আছে, মানে সেলুলার কমিউনিকেশনের তোমার কি কি জেনারেশন আছে, কোন জেনারেশনে কি ডেভেলপ হয়েছে, কিভাবে তারা কাজ করে না করে, সেগুলো আমরা এখন দেখবো। তো আমরা চলে আসছি জেনারেশন অফ সেলুলার কমিউনিকেশন টেকনোলজি। যদি আমরা জেনারেশন সম্বন্ধে তোমার জানতে চাই, দেখো আমি প্রথমেই বলতে পারি যে দেখো আমরা সেলুলার জেনারেশন বলতে পারি, যেমন ধরো 1G, 2G, 3G, 4G, 5G, এগুলো হচ্ছে তোমার জেনারেশন। তো 1G যাকে আমরা বলছি ফার্স্ট জেনারেশন। তো এই যে 1G, আমি ধরো তোমার এখানে ফার্স্ট তোমার বলছি 1Gর কনসেপ্টে তোমার ফার্স্টে আসি। 1G এটা হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন। তো আমরা এই ফার্স্ট জেনারেশনটা আমার যে পিরিয়ডটা, মানে পিরিয়ড অফ
কমার্শিয়াল ইউজ আমরা কিন্তু তোমার সেভেন্টিজ থেকে আপ টু নাইনটিজ পর্যন্ত কিন্তু আমরা এই 1G-তেই আমরা কাজ করেছি, 1G নিয়ে আমরা কিন্তু ডিল করেছি। তো 70 থেকে আপ টু নাইনটিজ পর্যন্ত তোমার ধরো না, তখন হয়তো আমাদের সবার হাতে মোবাইল ফোন ছিল না, তাই না? আমরা তখন আমাদের মোবাইল ফোন তোমার কখন থেকে আমরা তোমার ইয়ে করেছি, তোমার 2001, তারপর থেকে হয়তো আমরা মোবাইল ফোন ব্যবহার করা শিখছি, বা হয়তো আমাদের পপুলার হচ্ছে, সবার হয়তো হাতে হাতে মোবাইল ফোন আমরা ব্যবহার করছি। তাহলে এই 1G তোমার এই সেভেন্টিজ থেকে নাইনটিজ এর মধ্যে কিন্তু তোমার পিরিয়ড অফ কমার্শিয়াল ইউজটা কিন্তু তোমার সেভেন্টিজ থেকে নাইনটিজ এর মধ্যে। তো যেটা আমার 1G তোমার যেটা ইম্পর্টেন্ট যেটা ফিচার, সেটা হচ্ছে যে আমরা প্রথম দিকে 1G কে আমরা কিন্তু ব্যবহার করতাম যে কোনো অ্যানালগ ভয়েস কমিউনিকেশনের ক্ষেত্রে, কোনো অ্যানালগ ভয়েস কমিউনিকেশনের পারপাসে কিন্তু আমরা ব্যবহার করতাম এই 1G কে, অ্যানালগ ভয়েস কমিউনিকেশনস। ওকে, আর কি ফিচার্স আমাদের 1G-র ক্ষেত্রে আমরা আর কি পেয়েছি না, 1G আমাকে অ্যানালগ ট্রান্সমিশন সাপোর্ট করে, আমি এখানে তোমার শুধুমাত্র ভয়েস কমিউনিকেশনস করতে পারি। আমরা কিন্তু প্রাইমারিলি ইউজ করেছি 1G কে ফর দ্য ভয়েস কমিউনিকেশনস বা রেস্ট্রিক্টেড টু দ্য ভয়েস কমিউনিকেশনস। আমি ভয়েস কমিউনিকেশন ছাড়া কিন্তু আমরা কোনো ডিজিটাল ট্রান্সমিশন বলো বা কোনো তোমার ধরো ওয়েব ব্রাউজিং বলো বা ভিডিও স্ট্রিমিং বলো, আমরা কিন্তু কিছুই করতে পারতাম না। আর এই ডেটা স্পিডটা আমার তো তোমার কোনো তো তোমার তো স্পিড কিছু তোমার সাপোর্ট করতো না, তো আমি তোমার বলতে পারি যে ডেটা স্পিডটা হচ্ছে নো ডিরেক্ট সাপোর্ট, আমার ডেটা স্পিড কিন্তু তোমার কোনোভাবে কিন্তু সাপোর্ট করতো না। ওকে, ডেটা স্পিড জানলে তোমার বলতে পারি আমরা এটা হচ্ছে যে নো ডিরেক্ট সাপোর্ট, কোনো কিন্তু ডিরেক্ট সাপোর্ট ছিল না ডেটা স্পিডের ক্ষেত্রে, নো ডিরেক্ট সাপোর্ট, নো ডিরেক্ট সাপোর্ট। এটা হচ্ছে আমাদের 1G অ্যাকচুয়ালি, যে ফার্স্ট জেনারেশন ইন্ট্রোডিউসড হয়েছিল শুধুমাত্র অ্যানালগ ভয়েস কমিউনিকেশনের জন্য। ওকে, এবার 1960 থেকে তোমার ডিজাইন হয়েছে, মানে লেট 1960, মানে তোমার তার জন্য কিন্তু তোমার সেভেন্টিজ ধরেছি আমরা এখানে, কিন্তু কমার্শিয়ালি তোমার ডেপ্লয়েড হয়েছে আর্লি এইটিজ। বলতে তোমার সেভেন্টিজ থেকে আমি তোমার 90 বলেছি। আর এই ফার্স্ট কমার্শিয়াল যে 1G সিস্টেম তোমার প্রথম তোমার ডেভেলপড হয়েছিল ইউনাইটেড স্টেটসে। ওকে, তাকে আমরা বলতে পারি অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, AMPS। ওকে, তার জন্য 1G তোমার একটা স্ট্যান্ডার্ডের নাম হচ্ছে, একটা স্ট্যান্ডার্ড বলা হয় AMPS, তার একটা স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার AMPS। ওকে, AMPS। আর তোমার ডিফারেন্ট তোমার কিন্তু স্ট্যান্ডার্ড আছে 1G-র ক্ষেত্রে, যেমন তোমার ধরো নাও NMT বা TSCS। তো আমাদের অত স্ট্যান্ডার্ড তোমার জানার আমাদের দরকার নেই, এটা হচ্ছে তোমার 1G-র বেসিক কনসেপ্ট। তাহলে আমরা একটা কমপ্লিট অ্যানালগ সিস্টেমে এটা কিন্তু খুবই ডিফিকাল্ট যে কোনো SMS সাপোর্ট করানো বা আদার কোনো ডেটা সার্ভিস তোমার সাপোর্ট করানো। ওকে, তাহলে আমরা কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা 1G-তে আমরা করতে পারতাম না, শুধুমাত্র আমার ভয়েস কলটা আমাকে পারমিট করতো, অ্যানালগ সিস্টেমে আমার কিন্তু ভয়েস কলটা আমাকে পারমিট করতো। তো এবার ভয়েস কল তোমার কিভাবে ট্রান্সমিট হচ্ছে 1G-র ক্ষেত্রে, তো সেই সমস্ত অ্যাসপেক্ট গুলো কিন্তু আমরা এখানে ডিসকাশনের মধ্যে আনছি না, জাস্ট 1G-র কিছু ফিচার্স, 1G তোমার কখন কমার্শিয়ালি কখন ইউজ করা আমাদের শুরু হয়েছে, তার কিছু ইম্পর্টেন্ট ফিচার্স, আর হচ্ছে আমাদের কি কি স্ট্যান্ডার্ড, আর তার ডেটা স্পিডটা কত। ওকে, এটা হচ্ছে আমাদের 1G আমরা সম্বন্ধে জানলাম। তোমার কিছু ফ্রিকোয়েন্সি ব্যান্ড থাকে, তোমার কিছু ফ্রিকোয়েন্সি ব্যান্ড তোমার কিছু সাব ব্যান্ডে ডিভাইড হয়। ওকে, সাব ব্যান্ড 1, সাব ব্যান্ড 2, সাব ব্যান্ড 3। তো আমরা কিন্তু অত ব্যান্ডের কনসেপ্ট আমরা তোমার যাচ্ছি না এখানে। আর যাকে আমরা এনএমটি বলি, তো এনএমটি অ্যাকচুয়ালি তোমার নর্ডিক মোবাইল টেলিফোন। ওকে, আমি তোমার 1G তোমার যে যেগুলো বলছিলাম স্ট্যান্ডার্ড গুলো তোমার নাম বলছিলাম, তোমার AMPS বলছিলাম, ওকে, NMT বলছি, বা আমি এখানে বলছি TSCS, এটা তোমার স্ট্যান্ডার্ড আমাদের 1G বা ফার্স্ট জেনারেশন তোমার স্ট্যান্ডার্ড এগুলো। তো ডিফারেন্ট কান্ট্রিতে কিন্তু এগুলো ব্যবহার করা হতো তখন, যেমন তোমার MPS তোমার ইউএসএ তোমার ব্যবহার করা হতো, ঠিক আছে, ইউরোপিয়ান কান্ট্রিজে তোমার ব্যবহার করা হতো NMT, নর্ডিক মোবাইল টেলিফোন, বা ট্যাক্স TSCS, টোটাল অ্যাক্সেস কমিউনিকেশন সিস্টেম তোমার কিন্তু ইউকে তে ব্যবহার করা হতো। ওকে, সো ডিফারেন্ট প্লেসে বা ডিফারেন্ট কান্ট্রিজে কিন্তু এগুলো ব্যবহার করা হতো। এবার চলে আসছি আমরা সেকেন্ড জেনারেশনের কনসেপ্টে। ওকে, সেকেন্ড জেনারেশন। তো 1G টেকনোলজি তোমার অনেক ডিসঅ্যাডভান্টেজ তো রয়েছে, কারণ যেটা সব থেকে মানে মেজর ড্রব্যাক আমার 1G-র ক্ষেত্রে সেটা হচ্ছে যে
আমরা সাইমেলটেনিয়াসলি যদি কল করতে মানে কল করি, সেটা কিন্তু একটা হাই রিস্ক চলে আসে, কল ড্রপ হবার কিন্তু একটা হাই রিস্ক চলে আসছে। আবার ওয়ান জি নেটওয়ার্ককে যদি আমরা কল করি তাহলে সেটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, কারণ আমার এখানে ব্যান্ডউইথের ইউটিলাইজেশন কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, আমাদের মানে ইনএফিশিয়েন্ট ইউজেস অফ ব্যান্ডউইথ হচ্ছে, তার জন্য কিন্তু অনেকটা কস্টলি হয়ে দাঁড়ায়। যেমন তোমার ধরো না, হয়তো তোমার ওয়ান জি নেটওয়ার্কের থ্রু দিয়ে আমরা কিন্তু কোনো এস এম এস সার্ভিস আমরা ব্যবহার করতে পারতাম না, কোনো এস এম এস আমরা সেন্ড করতে পারতাম না। তাহলে এই ডিসঅ্যাডভান্টেজগুলো ওয়ান জি সিস্টেমের ওভারকাম করার জন্য আমাদের টু জি বা সেকেন্ড জেনারেশন সেলুলার সিস্টেম ডেভেলপ হয়েছে, স্যার টু জি। তো এগুলো তোমার কিন্তু ডিসঅ্যাডভান্টেজগুলোকে ওভারকাম করার জন্য তোমার কিন্তু টু জি তোমার ডেভেলপ হয়েছে। তো টু জি সিস্টেমের ক্ষেত্রে আমরা ভয়েস কমিউনিকেশনস থেকে শুরু করে, বা ভয়েস কমিউনিকেশনস বা ধরে নাও আদার কোনো ইনফরমেশন আমরা ডিজিটালি হয়তো আমরা ট্রান্সমিট করতে পারি টু জি সিস্টেমে। তাহলে আমাদের একটা অ্যানালগ ট্রান্সমিশন আর একটা ডিজিটাল ট্রান্সমিশনের মধ্যে কিন্তু তোমার অনেক ডিফারেন্স আছে, কারণ অ্যানালগ ট্রান্সমিশনের থেকে তোমার কিন্তু ডিজিটাল ট্রান্সমিশন অনেক বেশি মানে অ্যাডভান্টেজ আমাকে প্রোভাইড করে, আমাকে বেটার ব্যান্ডউইথ ইউটিলাইজেশন করতে শেখায়, আমাদের নয়েজ ইমিউনিটি তার তোমার বেসিক্যালি তোমার ইনক্লুড করে, অনেক কম আমরা নয়েজ এখানে তার দ্বারা এফেক্টেড হই আমাদের টু জির ক্ষেত্রে। তো এই টু জি আমাদের তোমার প্রথম পিরিয়ড অফ কমার্শিয়াল ইউজেস তোমার স্টার্ট হয়েছে নাইনটিস থেকে, নাইনটিস থেকে আপ টু 2000 পর্যন্ত। ওকে। আর এই টু জি তোমার যেটা ইম্পর্টেন্ট, যেটা তোমার ফিচার, সেটা হচ্ছে যে আমাকে ডিজিটাল ট্রান্সমিশন আমাকে সাপোর্ট করছে, আমাকে ডিজিটাল ট্রান্সমিশন করতে আমাকে হেল্প করে, যেটা কিন্তু অ্যানালগ ট্রান্সমিশন থেকে অনেক বেশি অনেক বেটার। আমার মাল্টিপল ইউজার, আগে তোমার অ্যানালগ কমিউনিকেশনের ক্ষেত্রে আমার যতগুলো ইউজার থাকতো তাদের জন্য কিন্তু তোমার প্রত্যেকের জন্য কিন্তু তোমার ডিফারেন্ট ডিফারেন্ট চ্যানেল থাকতো, কিন্তু এখন টু জিতে আমার একটা চ্যানেল কি তোমার কিন্তু মাল্টিপল ইউজার তারা কিন্তু শেয়ার করতে পারে, মাল্টিপল ইউজার কিন্তু শেয়ার করতে পারে। ওকে, তাহলে আমরা এর থ্রু দিয়ে কোনো ডিজিটাল ভয়েস কমিউনিকেশন করতে পারি, ডিজিটাল ভয়েস কমিউনিকেশন কিন্তু করতে পারি আমরা টু জি থ্রু দিয়ে। আর আমাকে টু জি আর একটা কনসেপ্ট আমাকে ফেসিলিটি প্রোভাইড করে, যেমন হয়তো আমরা এস এম এস করতে পারি, তাই না, আমরা এস এম এস করতে পারি, শর্ট মেসেজ সার্ভিসেস, এটা কিন্তু আমাকে অ্যাড করেছে টু জি। ওকে, এবার এই টু জি স্ট্যান্ডার্ড তোমার যেটা তোমার তোমার টু জি স্ট্যান্ডার্ড বলতে তোমার আমরা কিন্তু বুঝি যাকে, তার নাম হচ্ছে জিএসএম। ওকে, আমরা বুঝি জিএসএম টা হচ্ছে আমাদের কিন্তু টু জি স্ট্যান্ডার্ড। আর তার ডেটা স্পিডটা হচ্ছে টু জি নেটওয়ার্কের তোমার ডেটা স্পিড হচ্ছে কত কম, দেখো এখন তো দেখলাম তো হয়তো আমাদের হাসি পাবে যে 9.6 kbps, 9.6 kbps। ওকে, এটা হচ্ছে আমাদের তোমার ডেটা স্পিড টু জি সিস্টেমে বা টু জি নেটওয়ার্কে। তো এবার টু জি তো আমরা কিছু ভালো জিনিসও দেখলাম, আহ, আমরা ডিপ্লয় কখন করছি টু জি সিস্টেমকে সেটা আমরা তোমার দেখলাম। এবার তোমার চলে আসবো টু জির পর তোমার কিন্তু এসছে 2.5G। তাহলে ওয়ান জি টেকনোলজিকে তোমার র্যাপিডলি রিপ্লেস করে দিয়েছে কিন্তু টু জি টেকনোলজি, কারণ আমার ওয়ান জি তোমার অনেক রেস্ট্রিকশন ছিল, ওয়ান জি তোমার অ্যানালগ কমিউনিকেশন আমাকে সাপোর্ট করতো, তার জন্য আমরা কিন্তু টু জিতে আমরা শিফট করেছি তখন, কিন্তু আমাদের এখানে এস এম এসটা আমার কিন্তু এখানে এখন পসিবল টু জির ক্ষেত্রে। এবার টু জির পর তোমার যে টু জির পর তোমার যে জেনারেশনটা আসলো তাকে আমরা বলছি 2.5 জেনারেশন। ওকে, বা 2.5G, 2.5G। অনেক কথা আমরা টু জি পর তোমার 3G বলি, কিন্তু টু জি পর তোমার কিন্তু 3G আসেনি, টু জির পর কিন্তু 2.5G এসছে। এই 2.5G যদি আমরা কিছু ফিচার্স যদি আমরা দেখার চেষ্টা করি, যে 2.5Gটা তোমার তার পিরিয়ড অফ কমার্শিয়াল ইউজেসটা তোমার বলতে পারি 2001 থেকে 2005, মানে খুব অল্প দিন স্টে করেছিল, 2001 থেকে তোমার 2005। ওকে, আর এই 2.5Gতে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে যে আমরা মাল্টিমিডিয়া নিয়ে কাজ করতে পারতাম, মানে এনহ্যান্সড মাল্টিমিডিয়া আমাকে সাপোর্ট করতো 2.5G নেটওয়ার্ক। আর তার সঙ্গে সঙ্গে আমরা ওয়েব ব্রাউজিং করতে পারতাম, আবার আমরা ভিডিও স্ট্রিমিং করতে পারতাম, যেটা কিন্তু আমাকে টু জি কিন্তু প্রোভাইড করে। তো আমাকে ফার্স্ট প্রোভাইড করছে আমাকে এনহ্যান্সড মাল্টিমিডিয়া,
এনহ্যান্স মাল্টিমিডিয়া আমাকে প্রোভাইড করছে 2.5G। তার সাথে দেখো আমরা পাচ্ছি এখানে কোনো ভিডিও স্ট্রিমিং করতে পারছি, স্ট্রিমিং ভিডিও, যেটা কিন্তু আমরা আগে পারতাম না, যেহেতু তোমার 2G কিন্তু তোমার একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। ওকে, আমাদের এনহ্যান্স মাল্টিমিডিয়া ছিল না, আমাদের স্ট্রিমিং ভিডিও আমরা করতে পারতাম না তোমার 2G তে, কিন্তু আমরা এখানে কিন্তু করতে পারছি। এছাড়া আমাদের ওয়েব ব্রাউজিং করতেও আমাদের হেল্প করছে 2.5G। তো আমরা তো ডিজিটাল কল তো আমরা করতেই পারছি, কমিউনিকেশন তো আমরা করতেই পারবো, তার সঙ্গে আমাকে ওয়েব ব্রাউজিং করতে আমাকে হেল্প করছে 2.5G। আর 2.5G তোমার যে স্ট্যান্ডার্ডটা তাকে তোমার বলা হয় জিপিআরএস, তাহলে তো সবাই আমরা জানি জিপিআরএস এর কনসেপ্ট। জিপিআরএস জিপিআরএসটা হচ্ছে আমাদের 2.5Gর একটা স্ট্যান্ডার্ড। ওকে, আর এই 2.5G আমাকে তোমার যে ডেটা স্পিডটা প্রোভাইড করে 2.5G, সেই ডেটা স্পিডটা তোমার হচ্ছে 28 kbps বা তার থেকে বেশি অর হায়ার, 28 kbps অর হায়ার আমাকে এই ডেটা কিন্তু আমাকে প্রোভাইড করছে। আগে তো আমার 9.6 kbps ছিল 2G তে, আর 2.5 তোমার হচ্ছে তোমার 28 kbps, তো অনেকটা বেশি। তার জন্য হয়তো আমরা ভিডিও স্ট্রিমিং করতে পারছি, বা এনহ্যান্সড মাল্টিমিডিয়া আমাকে সাপোর্ট করছে, বা আমাকে ওয়েব ব্রাউজিং করতে আমাকে হেল্প করছে। ওকে, আর জিপিআরএস টা অ্যাকচুয়ালি আমাদের জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসেস, যেটাকে আমরা জিপিআরএস বলি, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসেস, যেটা আমরা জিএসএম এর একটা এক্সটেনশন বলতে পারো জিপিআরএস টাকে। তো এটা হচ্ছে আমাদের 2.5G। তো 2.5Gর পর 2005-এ প্রথম কমার্শিয়ালি ইউজ করা শুরু হয় 2.5Gর পর, যার নাম হচ্ছে 3G। কমার্শিয়ালি তোমার কিন্তু ইউজ করা তোমার স্টার্ট হয় 2005 থেকে। সো আমরা বলতে পারি যে 3Gর ক্ষেত্রে আমার পিরিয়ড অফ কমার্শিয়াল ইউজেস তোমার হচ্ছে 2005 থেকে আপ টু কন্টিনিউ হয়েছিল 2015 পর্যন্ত। 2015 পর্যন্ত। ওকে, এই 3G আমাকে তো এনহ্যান্সড মাল্টিমিডিয়া তো আমাকে সাপোর্ট, আমাকে তো তার ফেসিলিটি আমাকে প্রোভাইড করে, তার সাথে আমাকে ভিডিও স্ট্রিমিং করতেও আমাকে হেল্প করছে, যেটা আমাকে 2.5G অলরেডি আমাকে প্রোভাইড করতো। আমি তাহলে এখানে বলতে পারি দেখো এনহ্যান্স মাল্টিমিডিয়াও আমাকে সাপোর্ট করতে আমাকে হেল্প করে, এনহ্যান্স মাল্টিমিডিয়া আমরা এখানে সাপোর্ট করাতে পারি। আমাদের এখানে স্ট্রিমিং ভিডিও আমরা করতে পারি, এর থ্রু দিয়ে আমরা ভিডিও স্ট্রিমিং করতে পারি, স্ট্রিমিং ভিডিও। আর তার সঙ্গে আমাকে 3G আমাকে যে আরো যে তোমার ফিচার্সটা প্রোভাইড করে সেটা হচ্ছে হায়ার ডেটা রেট, হায়ার ডেটা রেট। তো অ্যাডিশনাল কিছু ফাংশনালিটি প্রথমে তোমার জেনারেশন তোমার মানে অ্যাড হচ্ছে, তার সঙ্গে তোমার কিন্তু ডেটা রেটটা কিন্তু বাড়ছে। তার জন্য একটা জেনারেশন থেকে আমরা নেক্সট জেনারেশনে আমরা কিন্তু শিফট করছি, অ্যাডিশনাল কিছু ফিচার্স আমাকে দিচ্ছে, আর তার সঙ্গে তোমার ডেটা রেটটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর আমরা মোবাইল ইন্টারনেট করতে পারি 3G থ্রু দিয়ে, আমরা করতে পারতাম, আগে আমরা ব্যবহার করেছি 3G, আমরা মোবাইল ইন্টারনেট করতে পারি 3G থ্রু দিয়ে, আমরা 3G থ্রু দিয়ে আমরা ভিডিও কল করতে পারতাম, এটা আমাকে একটা ফেসিলিটি আমাকে প্রোভাইড করছে 3G নেটওয়ার্ক। ওকে, আর তার সাথে সঙ্গে সঙ্গে আমরা 3G থ্রু দিয়ে আমরা আরো অনেক কিছু, আমাকে হায়ার ডেটা রেট, আমাকে মোবাইল ইন্টারনেটকে আমাকে এনাবেল করছে, আমরা ভিডিও কল করতে পারছি, আমাকে এনহ্যান্স মাল্টিমিডিয়া সাপোর্ট করছে, আমরা ভিডিও স্ট্রিমিং করতে পারছি, সব কিন্তু আমাদের 3G কিন্তু আমাদের ফিচার্স, 3G ফিচার্স। এবারে 3G তোমার যেটা স্ট্যান্ডার্ড, 3G স্ট্যান্ডার্ড বলতে যেটাকে আমরা বুঝি, আর অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে তোমার 3G স্ট্যান্ডার্ড, তোমার হয়তো ইউএমটিএস, ইউএমটিএস একটা স্ট্যান্ডার্ড। ওকে, এজ একটা স্ট্যান্ডার্ড 3G এজ, আমরা এখন নাম শুনেছি এজটা একটু আগে তোমার যখন যখন দেখাচ্ছিলাম যে সামারি অফ দ্য মোবাইল টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, আমি তোমার এজের নামটা আমরা দেখেছি, এর সম্বন্ধে আমরা পড়বো সিলেবাসে থাকে। আর তোমার হচ্ছে ডাব্লিউসিডিএমএ, ডাব্লিউসিডিএম, সঙ্গে কিন্তু তোমার স্ট্যান্ডার্ড তোমার হচ্ছে 3G তোমার স্ট্যান্ডার্ড। আর ডেটা স্পিডটা কেমন তোমাকে দেয় 3Gটা 2.5G থেকে অনেক বেশি, ডেটা স্পিডটা তোমার হচ্ছে 384 kbps or higher। স্যার বলছি 2G আর 8G এই দুটো প্রায় কাছাকাছি না? 2G আর 2G আর 8, 2G আর 8G যখন আমরা দেখি মানে 2G করে দিই মোবাইলের নেটওয়ার্ক, তখন ওপরে দেখি ই লেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা কাছাকাছি। ওকে স্যার। যদিও আমরা ধরুন 2G 2.5G 3G, তার কিন্তু মেন ডিফারেন্সটা তোমার কিন্তু ডেটা স্পিডের ক্ষেত্রে, ইয়েস স্যার। স্পিডটা আমার কিন্তু অনেকটা এনহ্যান্স হচ্ছে, আর এটা কিন্তু মেন ডিফারেন্স। ওকে, তো এটা হচ্ছে আমাদের 3G কনসেপ্ট। ওকে, এবার 3Gর পরে আমরা চলে আসবো নেক্সট তোমার হচ্ছে 4G কনসেপ্টে। 4G
তো 4G তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আরো কি কি অ্যাডিশনাল ফিচার্স আমাকে 4G আমাকে সাপোর্ট করে। যেমন ধরে নাও আমি বলতে পারি যে 4th জেনারেশন আমাকে সবথেকে যে ফিচার্সটা আমাকে প্রোভাইড করছে সবথেকে মানে অনেক মানে আগের জেনারেশনগুলো থেকে, সেটা তোমার হচ্ছে যে হায়ার ডেটা স্পিড। কারণ আমরা 4G তে আমরা 100 Mbps তার ডেটা স্পিড বা তার থেকে বেশি, তো যেটা কিন্তু আমাদের 1G 2G বা 2.5G সব থেকে তোমার কেবিপিএস এ ছিল। আপ তোমরা দেখতে পেয়েছি যে 3G ক্ষেত্রে তোমার 384 কেবিপিএস বা তার থেকে বেশি একটু, আর 4G তোমার আমরা দেখতে পেয়েছি তোমার দেখো 100 এমবিপিএস বা তার থেকে বেশি। তো যাতে কিনা আমরা কোনো ইন্টারাক্টিভ কোনো মাল্টিমিডিয়া সাপোর্ট করছে আমাকে 4G নেটওয়ার্ক। আমরা ভয়েস তো আছি, ভয়েস তোমার ধরো 1 থেকে তোমার তো স্টার্ট হয়েছে, ভয়েস ভিডিও আমরা ওয়্যারলেস ইন্টারনেট করতে পারছি, বা আমরা আদার কোনো ব্রডব্যান্ড সার্ভিসকে আমরা অ্যাক্সেস করতে পারছি আমার 4G থ্রু দিয়ে। তো এটা কিন্তু তোমার অ্যাডিশনাল ফিচার, যেটা কিন্তু তোমার 3G তে তোমার কোনো হয়তো তোমার কিছু ফিচার্স ছিল, হয়তো আমরা এখানে আরো অ্যাডিশনাল তোমার কিছু ফিচার্স কিন্তু আমরা এখানে অ্যাড করেছি। তাহলে 4G আমাদের পিরিয়ড অফ কমার্শিয়াল ইউজেস তোমার স্টার্ট হচ্ছে কিন্তু 2010 থেকে। 2010 থেকে আমি বলতে পারি 2022 বলবো না 3 বলবো, কারণ 5G কখন এসছে আমাদের মার্কেটে, 5G কখন এসছে মার্কেটে? স্যার ওই 22-এর শেষাশেষি। 22-এর শেষ দিকে। তাহলে আমরা 2022 তাহলে লিখলাম এখানে, ঠিক আছে, 2022 তোমার লিখলাম। তো যেটা আমাকে 4G আমাকে সাপোর্ট করছে, আমার কিছু গ্রেট ফিচার্স মধ্যে তোমার সাপোর্ট ইন্টারাক্টিভ মাল্টিমিডিয়া, সাপোর্ট ইন্টারাক্টিভ মাল্টিমিডিয়া। 1 অক্টোবর অফ 2022 জিও ফার্স্ট স্টার্ট করেছিল হ্যাঁ 5G-টা। 5G-টা। তো আমি তোমার 22 তোমার দেখো আমরা কিন্তু তোমার এখন আমাদের মোবাইলে কিন্তু আমরা 4G ব্যবহার করি, কারণ সমস্ত জায়গায় কিন্তু আমরা 5G পাই না। হ্যাঁ স্যার, এখনো স্টেবল হয়নি, কিন্তু স্টেবল হয়নি এখনো 5G তে। যাই হোক, এখনো ট্রায়াল চলছে এখনো। ট্রায়াল চলছে। যাই হোক, তো আমরা 22 তোমার লিখে রাখলাম। তো 23 থেকে আমরা 5G টা তোমার লিখবো, ইয়ার অফ কমার্শিয়াল ইউজেস বা পিরিয়ড অফ কমার্শিয়াল ইউজেসটা আমরা লিখবো, থেকে আপ টু তোমার টিল চলবে এখনো, কদিন তোমার থাকবে জানি না 5G টা। সাপোর্ট ইন্টারাক্টিভ মাল্টিমিডিয়া, আমরা বলতে পারি ভয়েস, আমরা বলতে পারি ভিডিও, ওকে, ভিডিও বলতে পারি, আমরা বলতে পারি ওয়্যারলেস ইন্টারনেট, ওয়্যারলেস ইন্টারনেট। তার সাথে আমরা এখানে বলছি যে আদার ব্রডব্যান্ড সার্ভিসেস, আদার ব্রডব্যান্ড সার্ভিসেস, সার্ভিসেস, ওকে। আর এই 4G তোমার স্ট্যান্ডার্ড তোমার হচ্ছে, আমরা বলতে পারি দেখো LTE বলতে পারি, LTE আর তোমার হচ্ছে WiMAX, LTE আর হচ্ছে WiMAX, ওকে। আর এর ডেটা স্পিডটা হচ্ছে তোমার 4G এর ক্ষেত্রে ডেটা স্পিডটা তোমার হচ্ছে 100 Mbps অর গেটার, MBPS বা তার থেকে বেশি, ওকে। তো এটা হচ্ছে আমাদের 4G এর কিছু ফিচার্স বা 4G সম্বন্ধে জানলাম। তো এবার দ্য ফিফথ জেনারেশন বা বিয়ন্ড, ওকে, ফিফথ জেনারেশন, এটাকে আমরা 5G বলছি। মানে এ আমাকে বেসিক্যালি অফার করে আল্ট্রা হাই ডেটা রেট, ওকে। তাহলে আল্ট্রা হাই ডেটা রেট মানে আমরা কি বুঝি? আল্ট্রা হাই ডেটা রেট বলতে আমরা কি বুঝি? 5G ক্ষেত্রে আমি তোমাকে কি বললাম যে আল্ট্রা হাই ডেটা রেট, সেটা মানে আমরা কি বুঝি? স্যার 1 জিবিপিএস এর চেয়ে বেশি। এক্স্যাক্টলি 1 জিবিপিএস এর থেকেও বেশি। তার মানে আমাদের তোমার ডেটা স্পিডটা তার মানে কিভাবে তোমার দেখো ড্রাস্টিক্যালি কিভাবে তোমার ইনক্রিজ হয়ে গেল, তাই না? এবার 5G বলছে নাকি যে 5G তোমার নাকি বলে যে 2020 থেকে 2016 থেকে তোমার 2020 পর্যন্ত নাকি বলছে 5G, ওকে। তো যাই হোক, সেটা আমাদের ইয়ার অফ ইন্টু মানে পিরিয়ডটা কিন্তু সেটা আমরা সেটা সঠিক বলে ধরছি না, কারণ 5G কিন্তু বাইরে তোমার চলে এসছে আরো আগে, আমাদের এখানে আসতে এখন সময় লাগছে 5G-টা, তাই না? বাইরে কিন্তু তোমার 5G তোমার কিন্তু মানে সাকসেসফুলি তোমার এস্টাবলিশ হয়ে গেছে বা কাজও চলছে। তো 1 জিবিপিএস বা তার থেকে বেশি কিন্তু আমাকে ডেটা রেটটা প্রোভাইড করছে কিন্তু 5G, ওকে। সো আমরা কমপ্লিটলি আমরা ওয়্যারলেস কমিউনিকেশনস করতে পারছি আমাদের 5G থ্রু দিয়ে। আর আমরা WW নাম শুনেছি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, কেউ কি নাম শুনেছো? ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তোমার WW 4টে W থাকে। আর আমরা 5G থ্রু দিয়ে আমরা সাইমেলটেনিয়াসলি আমরা ডিফারেন্ট ওয়্যারলেস টেকনোলজিকে আমরা অ্যাক্সেস করতে পারি।
ওকে, সো আমাকে আলট্রা হাই ডেটা রেট আমাকে প্রোভাইড করছে, আমাকে ম্যাসিভ ইন্টারনেট অফ থিংস কানেক্টিভিটি আমাকে প্রোভাইড করছে 5G। আর অবশ্যই আমার ডেটা রেটটা তো অনেক বেশি, 1 Gbps বা তার থেকে বেশি। ওকে, আর যে টেকনোলজিটা আমরা ব্যবহার করি 5Gর ক্ষেত্রে, আমরা এখানে তোমার ব্যবহার করতে পারি ধরো আইপি বেসড কোনো টেকনোলজি, বা ধরো না ব্রডব্যান্ড আর তোমার ধরো না হয়তো ওয়্যারলেসকে বা ওয়্যারলেস যে ল্যান, তার যে কম্বিনেশনসটা, তাও কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের 5Gতে। আর অবশ্যই আমাকে 5G আরো আরো অনেক সার্ভিস আমাকে অফার করে বা অফার করছে। আর আমরা যে সুইচিং টেকনিক ব্যবহার করি সেটা কিন্তু 5G ক্ষেত্রে তোমার কিন্তু প্যাকেজ সুইচিং আর তোমার হচ্ছে মেসেজ সুইচিং। ওকে, 1Gতে আমরা তোমার ইউজ করি সার্কিট সুইচিং, 2G বা 2.5Gতে আমরা ব্যবহার করি সার্কিট সুইচিং ব্যবহার করি, 3Gতে আমরা তোমার ব্যবহার করি প্যাকেজ সুইচিং, আর 4G আর 5G তোমার কিন্তু ব্যবহার করি আমরা প্যাকেজ সুইচিং বা মেসেজ সুইচিং। আমরা কিন্তু আমরা পড়ে এসেছি কম্পিউটার নেটওয়ার্কে সার্কিট সুইচ, প্যাকেট সুইচ তার কনসেপ্ট। ওকে, তাহলে আমি কিন্তু 5G নিয়ে আমি কিন্তু আর এখানে লিখলাম না যে 5G তার ইয়ার অফ ইন্ট্রোডাকশনস, তার কি কি ফিচার্স, তার কত ডেটা রেট 1 Gbps বা তার থেকে বেশি, কোন টেকনোলজি ফলো করে আমার 5G, আইপি বেস বা সিমলেস কম্বিনেশন অফ দ্য ব্রডব্যান্ড ওয়্যারলেস ল্যান টেকনোলজি আমাকে ফলো করছে। আর আমার যে সার্ভিসটা অফার করছে সেটা হচ্ছে ডিজিটাল ইনফরমেশন, আমাকে একটা সার্ভিস আমাকে অফার করছে। আর যে সুইচিং টেকনিক ব্যবহার করা হয় 5Gর ক্ষেত্রে, ওটা প্যাকেজ সুইচিং বা মেসেজ সুইচিং। ওকে, প্যাকেজ সুইচিং বা বলবো না, প্যাকেজ সুইচিং অ্যান্ড মেসেজ সুইচিং। তো এই হচ্ছে আমাদের আহ, মানে সেলুলার জেনারেশন, 5টা জেনারেশনের কথা আমরা বললাম এখানে, সেলুলার জেনারেশন। আর যদি আমরা স্ট্যান্ডার্ড দেখতে চাই, তোমার ডিফারেন্ট স্ট্যান্ডার্ডে তোমার ধরো আমি তখন অনেকগুলো স্ট্যান্ডার্ড তোমার নাম তো বললাম, যেমন জিএসএম বলেছি, তাই না? আমরা তোমার ডিফারেন্ট তোমার এখানে স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলেছি, জিএসএম বলেছি স্ট্যান্ডার্ডের মধ্যে একটা, দেখো আমরা এনএমটি বলেছি, এএমপিএস বলেছি, ট্যাক্স বলেছি, জিপিআরএস বলেছি, ইউএমটিএস বা এজ বা ডাব্লিউসিডিএমএ বা এলটিএ বা ওয়াইম্যাক্স, সব কিন্তু তোমাদের কিন্তু স্ট্যান্ডার্ড কোনো সেলুলার টেকনোলজি। ওকে, তোমার স্ট্যান্ডার্ড বলছি। তো এই হচ্ছে আমাদের একটা সামারি অফ ক্যারেক্টারিস্টিক অফ সেলুলার টেকনোলজি। ডিফারেন্ট সেলুলার টেকনোলজি, তার সামারি দেখলাম, তার ক্যারেক্টারিস্টিক দেখলাম, মানে ক্যারেক্টারিস্টিক তোমার সামারি দেখলাম। আর তার সঙ্গে তোমার কোন জেনারেশনে কি কি ফিচার্স, কখন ইয়ার অফ মানে ইন্ট্রোডাকশন কখন হয়েছে, কি কি স্ট্যান্ডার্ড ফলো করে, ডেটা স্পিড কত, ওটা কিন্তু আমরা এখান থেকে তোমার দেখতে পেলাম। আর আমরা কিছু ট্রান্সপোর্টেশন টেকনোলজি ব্যবহার করি অ্যাকচুয়ালি ডিফারেন্ট জেনারেশনে। যেমন 2Gতে আমরা ব্যবহার করি তোমার টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, টিডিএমএ। এটা কিন্তু ট্রান্সপোর্ট টেকনোলজি, যার থ্রুতে আমরা ট্রান্সপোর্টেশন করতে পারছি, মানে আমরা ভয়েস বা ডেটা তোমার ট্রান্সমিশন করতে পারছি আপ টু 9.6 কেবিপিএস পর্যন্ত। ওকে, আমরা 2Gতে তোমার আরেকটা তোমার ট্রান্সপোর্ট টেকনোলজি ব্যবহার করা হচ্ছে জিএসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস, জিএসএম, যার থ্রুতে তোমার ধরো আমরা ভয়েস কমিউনিকেশন করতে পারি, ডেটা ট্রান্সমিশন করতে পারি একটা পার্টিকুলার স্পিডে আপ টু 9.6 কেবিপিএস। 2.5G তোমার আমরা ইউজ করি জিপিআরএস, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসেস, তোমার একটা ট্রান্সপোর্ট টেকনোলজি। তার আমার ডেটা স্পিডটা অনেক বেশি, 384 কেবিপিএস, আমরা অলরেডি মেনশন করেছি। 2Gতে আমরা আরেকটা ট্রান্সপোর্ট টেকনোলজি ব্যবহার মানে করতাম সেটা হচ্ছে সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আর 3Gতে তোমার আমরা ব্যবহার করি তোমার যেমন এজ ব্যবহার করছি, এনহ্যান্সড ডেটা জিএসএম, যাকে আমরা এজ বলি। আর 3Gতে তোমার আমরা মানে ব্যবহার করেছি ডাব্লিউসিডিএমএ বা ওয়াইড ব্যান্ড সিডিএমএ, যাকে কিন্তু এই ওয়াইড ব্যান্ড সিডিএমএ তোমার কিন্তু বলা হয় ইউএমটিএস, যার নামটা হচ্ছে ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম, ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম, ইউএমটিএস। তো এটা কিন্তু তোমার এখন 3G তোমার যে তোমার ইউএমটিএস কিন্তু তোমার ওয়াইডলি অ্যাকসেপ্টেড। ওকে, এটা কিন্তু ওয়াইডলি অ্যাকসেপ্টেড। আর আমরা সিডিএমটা কিন্তু অনেকটা লেস পপুলার জিএসএম এর থেকে, তাই না? অনেকটা লেস পপুলার কিন্তু আমাদের জিএসএম এর ক্ষেত্রে। আর যখন আমরা তোমার 2G যখন আমরা ব্যবহার করতাম, তখন সেখানে আমরা হয়তো তোমার এসএমএস করতে পারতাম, কিন্তু সেই এসএমএসটা কিন্তু তোমার রেস্ট্রিক্টেড থাকতো আপ টু 160 ক্যারেক্টার পর্যন্ত। তার বেশি কিন্তু কোনো ক্যারেক্টারকে আমরা কিন্তু সেন্ড করতে পারতাম না এসএমএস এর থ্রু দিয়ে, আমাদের আন্ডার দ্য সেকেন্ড জেনারেশন। তারপর তোমার ধরো 2.5G তোমার ধরো এসএমএসটা কিন্তু তোমার তখন কিন্তু তোমার রেস্ট্রিক্টেড ছিল আপ টু 160 ক্যারেক্টার পর্যন্ত। তারপর থেকে তোমার 3G বা 4G বা 5G কিন্তু আর কোনো রেস্ট্রিকশন আর থাকছে না বা ছিল না। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি জেনারেশন বা মোবাইল কম্পিউটিং এর। আমরা আজকে তোমার পড়ছিলাম সেলুলার কম্পিউটিং বা সেলুলার নেটওয়ার্ক,
তো সেই কনসেপ্টটা কিন্তু আমরা এখন কমপ্লিট করলাম, বা সেলুলার কমিউনিকেশন টেকনোলজি, তার জেনারেশন, বা সেলুলার মোবাইল কমিউনিকেশন কিভাবে অ্যাকচুয়ালি হচ্ছে, ডিফারেন্ট যে সেল নিয়ে কাজ করছি, বিএস নিয়ে কাজ করছি, বা আদার্স এমএস নিয়ে কাজ করছি, তো সেটা কিন্তু আমরা এখানে শেষ করলাম এই কনসেপ্টটা। তো মোটের ওপরে মানে আজকে যে কনসেপ্টটা ডিসকাস করলাম অনেকটা কিন্তু তোমরা হয়তো টার্মগুলোকে জানতে, কিন্তু টার্মগুলোর মধ্যে আরো যে ডিফারেন্ট কনসেপ্টগুলো আছে সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। তো আজকে টপিকটা সবাই বুঝতে পেরেছো, যেটা পড়ালাম আজকে যে টপিকটা? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিরা বুঝতে পেরেছো? দেখো আজকে আমরা যেটা ইয়েস স্যার। যেটা আমরা তোমার যেটা প্রপোজ করেছিলাম, যে স্ট্রাকচার অফ মোবাইল কম্পিউটিং অ্যাপ্লিকেশনস দেখেছি, সেলুলার মোবাইল কমিউনিকেশনস দেখলাম, আর তারপর তোমার দেখলাম জেনারেশন অফ সেলুলার কমিউনিকেশন টেকনোলজি। ওকে, তো নেক্সট দিন আমরা তোমার স্টার্ট করবো জিএসএম, তারপরে জিপিআরএস, তারপরে ইউএমটিএস। এই তিনটে তোমার সিলেবাসে আছে। আর দেন মোবাইল ফোন বা হিউম্যান বডি, সফটওয়্যার ডিফাইন্ড রেডিও বা এসডিআর, সেটা আমরা পড়বো। ওকে, এই যে লাস্ট মানে যে টপিকটা আছে মোবাইল ফোন অ্যান্ড হিউম্যান বডি, মোবাইল ফোন অ্যান্ড হিউম্যান বডি, এটা মানে কি কি মানে বুঝতে পারছো বলো দেখি? স্যার মানে কোনো মানে কতটা কি কতটা লাভজনক বা কতটা জন্য আমাদের ক্ষতিকর, উপর কি হার্মফুল এফেক্টস হচ্ছে? এক্স্যাক্টলি, আমাদের হিউম্যান বডিতে মানে মোবাইল ফোন কতটা মানে harmful কোনটা effect আনছে। কোনটা ভালো দিক, কোনটা ক্ষতিকর দিক, মানে এই ব্যাপারগুলো হয়তো এখানে এক্স্যাক্টলি বলা হবে। এক্স্যাক্টলি। তো মোবাইল ফোন থেকে আমরা কি টাইপের সে কি টাইপের মানে তোমার সিগন্যাল এমিট করে মোবাইল ফোন, বা রেডিয়েশন, রেডিয়েশন, তো আমরা EM কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি কিন্তু এমিট করছে মোবাইল ফোন, তাই না? বা আমাকে একটা Yes, sir. ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, যেটা হয়তো আমাদের হার্টের পক্ষে বা সমস্যা হয়, সত্যি আমাদের হ্যাঁ, সমস্যা হয়। আর চোখের যেটা কিন্তু পক্ষে তোমার বা কমিউনিকেশনস করতে কিন্তু আমাদের কিন্তু তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রয়োজন পড়ে বা রেডিও ফ্রিকোয়েন্সির প্রয়োজন পড়ে। কিন্তু বলে যে মোবাইল ফোনকে পাশে নিয়ে ঘুমানো উচিত নয়, বা মোবাইল ফোনের টাওয়ারটা অন করে ঘুমানো উচিত নয়, আমাকে হয়তো তোমার এয়ারপ্লেন মোডে বা এটাও বলে স্যার ওই বুকের সামনে মোবাইল রাখতে নেই। ঠিক আছে? তো এর কিন্তু অনেক তোমার কিন্তু ইফেক্ট আছে, আমাদের কিছু থার্মাল ইফেক্ট আছে, নন থার্মাল ইফেক্ট আছে, আমাদের কিছু ব্রেন টিস্যুর কিছু ইফেক্ট হতে পারে, ঠিক আছে? বা তোমার ধরো চিলড্রেনদের কাছে খুবই মানে সব থেকে একটা মানে স্পেশাল কনসার্ন, কারণ তাদের তোমার ধরো অতটা ডেভেলপ নার্ভাস সিস্টেম নয়, তার জন্য কিন্তু তোমার চিলড্রেনদের কাছ থেকে তোমার মোবাইল ফোনকে তোমার দূরে রাখতে বলে। কিন্তু এখনকার দিনে কিন্তু পুরোপুরি উল্টো, তাই না? আজকের দিনে তোমার ধরো একটা চিলড্রেন তোমার ধরো না মোবাইল ফোন পেলে সে খেতে পারে না, তাই না? তাহলে আজকে আমরা কিন্তু এই জন্য দায়ী অ্যাকচুয়ালি, যে আজকে আমার বাচ্চা তোমার ধরো না হয়তো সে দুষ্টুমি করছে, আমি কি করলাম না, আমি নিজেকে সেফ সাইড রাখার জন্য আমাকে নিজেকে যাতে মানে না কন্ট্রোল করতে হয় বলে আমি কিন্তু আমার মোবাইল ফোনটা আমি তার হাতে ধরিয়ে দিয়ে বলছি একটা কার্টুন দেখ তুই। তাহলে আমরা কিন্তু আলটিমেট এটাই করছি। আর আজকে বাচ্চারা তোমার শিখছে কিন্তু আমাদের কাছ থেকে। সে যখন দেখছে যে আমার বাবা মা দিনরাত মোবাইল ফোন নিয়ে হোয়াটসঅ্যাপ করছে, ফেসবুক করছে, বা যে কোনো কাজ করছে, তো তার কিন্তু কোনো সময় মনে হবে না যে ওই টাইমটা আমার ফাঁকা টাইমটা আমি কোনো গল্পের বই নিয়ে বসি। হ্যাঁ, যদি সে দেখতো যে আমার বাবা মা সবসময় মোবাইল মানে গল্পের বই পড়ছে, বা হয়তো মানে বা ধরো না গীতা পড়ছে বা অন্য কোনো কাজ করছে, তাহলে তার কিন্তু কোনো সময় টেন্ডেন্সি থাকতো না যে মোবাইল ফোনটাকে নিয়ে একবার বসি। সো এই জন্য তো আমরাই দায়ী, মানে আজকে মোবাইল ফোন আর হিউম্যান বডি তার যে ইফেক্ট মোবাইল ফোনের জন্য, তো তার জন্য কিন্তু পুরোপুরি কিন্তু আমরা দায়ী। ওকে, তো কিছু প্রিকশন নেওয়ার থাকতে পারে, সেই প্রিকশন গুলো আমরা নেব। সো আমাদের কিন্তু কনসার্ন থাকতে হবে, বা কিছু গাইডলাইন আমাদেরকে ফলো করতে হবে, যাতে হয়তো মোবাইলের ইফেক্টটা হয়তো আমাদের হিউম্যান বডিতে এতটা না পড়ে। ঠিক আছে? এটা কিন্তু মানে খুব মানে বড় মানে ভাইটাল একটা ইস্যু, যেটা কিন্তু আমরা কেউ হয়তো এখন আমরা ফিল করলেও হয়তো তার কোনো ইফেক্টটা আমরা বুঝতে পারছি না, কিন্তু একটা সময় পরে গিয়ে কিন্তু আমাদের কিন্তু ইফেক্টটা আমাদেরকে সবাইকেই আমাদের কিন্তু মানে মানে ভুগতে হবে এটাকে নিয়ে। ওকে, তো সেটা হচ্ছে মোবাইল ফোন অ্যান্ড হিউম্যান বডি। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে আচ্ছা স্যার, বলছি এই যে মোবাইল কম্পিউটিং যে পেপারটা আমাদের, এটা অনেক মানে বেশিরভাগটাই কম্পিউটার নেটওয়ার্কিং বেসড না? অবশ্যই অবশ্যই অবশ্যই। মানে এটা গত সেমিস্টারে আমাদের যেটা ছিল 4th সেমিস্টারে কম্পিউটার নেটওয়ার্কিং বেসড দেখছি অনেকটাই, মানে বেশিরভাগটাই। কম্পিউটার নেটওয়ার্ক না জানলে তুমি মোবাইল কম্পিউটিং এর সমস্ত কনসেপ্ট বুঝতে পারবে না। একদম একদম ঠিক বলেছেন।
আবার কম্পিউটার নেটওয়ার্ক, মোবাইল কম্পিউটিং না জানলে তুমি আবার ক্লাউড কম্পিউটিং বুঝতে পারবে না। আচ্ছা, আবার এটা কি পরে কম্পিউটার নেটওয়ার্ক না জানলে তুমি আবার অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক বুঝতে পারবে না। বোঝা গেছে? মানে সব কোরিলেটেড আর কি। সব কিন্তু কোরিলেটেড। হ্যাঁ, এবার এআইসি তোমার সিলেবাসটা কিন্তু তোমার মানে একটু মানে ভেবেচিন্তে করেনি যে কোন সেমিস্টারে কোন সাবজেক্ট দেওয়া উচিত। তা কিন্তু না ভেবেই কিন্তু তোমার যেহেতু ট্রেন্ডিং সাবজেক্ট এখন ট্রেন্ডিং হ্যাঁ, টেকনোলজি, হ্যাঁ। তো জাস্ট অ্যাড করে দিয়েছে, আর কিছু না। কিন্তু সেই হুম, হুম। টপিকগুলো কারা পড়ছে বা কোন স্ট্যান্ডার্ডে আমি দিচ্ছি সেটা কিন্তু খেয়াল রাখা দরকার ছিল, নাহলে সমস্যা। ওকে, ইয়েস স্যার। যাই হোক, তো আজকে আমরা দেখলাম এটা। বাকি কনসেপ্টগুলো আমাদের হয়তো ইউনিট টুটা আমাদের হয়তো তোমার এখনো 2 দিন সময় লাগবে, কারণ এই কনসেপ্টগুলো কিন্তু জাস্ট একটু করে ওভারভিউ দিয়ে বেরিয়ে যাওয়ার কনসেপ্ট নয়। জিএসএম, জিপিআরএস বা ইউএমটিএস একটু ভালো করে পড়তে হবে। আমরা চেষ্টা করবো যে নেক্সট দিন তোমার এই মানে ম্যাক্সিমামটাই কভার করা। আমাদের দেখো লাস্টে কিন্তু এই পার্টটা আমাদের হয়ে গেল। এই পার্টটা আমি কিন্তু আর কিছু বলবো না, আমার জাস্ট নোটসটা একটু ফলো করবে, মোবাইল ফোন অ্যান্ড হিউম্যান বডি। আমি তো মোবাইল কম্পিউটিংয়ে তোমাদের তো সমস্ত নোটস তো কভার করে দিয়েছি ক্লাসরুমে, সমস্ত নোট দেওয়া আছে অ্যাজ পার সিলেবাস। ওকে, তো সিলেবাস ইয়েস মানে স্যার। টপিক ওয়াইজ কিন্তু আছে নোটসগুলো, একটু ভালো করে ফলো করবে। আর কি কোশ্চেন আসতে পারে প্রতিটা ইউনিট থেকে তুমি তোমার সাজেশন আমি বলবোই কি কি কোশ্চেন আসতে পারে। আর তোমরা যাদের মোবাইল কম্পিউটিং আছে তারা কিন্তু আগের বারে কোশ্চেনটা একটু সলিউশনস করার দিকে তোমরা একটু চিন্তা ভাবনা করো। তোমাদের তো অল্পই স্টুডেন্ট আছে মোবাইল কম্পিউটিং এ, তো তারা কিন্তু একটু যদি ডিভাইড করে যদি কাজটা করতে পারো, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা যদি একটু সলভ করতে পারো মোবাইল কম্পিউটিং এর জন্য, আমার তো মনে হয় ভালো হয়, তোমাদের পক্ষে ভালো হবে। কারণ সলভ কিন্তু তোমাদেরকে করতে হবে, তোমার যে কোশ্চেনটা পারবে না সেটা হয়তো আমি তোমাকে বলে দেবো, কিন্তু সলভ কিন্তু তোমাদেরকে করতে হবে। তো তোমরা একটু নিজেদের মধ্যে কথা বলে কোশ্চেন ওয়াইজ তোমরা সলভ করতে পারো, যদি তোমরা সেটাকে একসাথে ইন্টিগ্রেট করে আমাকে সেন্ড করতে পারো। যদি কোনো কোশ্চেন না পারো আমাকে সেন্ড করবে, আমি তার অ্যান্সারটা বলে দেবো। ওকে, ওকে স্যার। কিন্তু তোমরা কিন্তু সেই কাজটা শুরু করে দাও, কারণ মোবাইল কম্পিউটিং খুব অল্প স্টুডেন্টের আছে, মানে যারা আমার ব্যাচে আছে তাদের মধ্যে। আর থাকলেও তোমার ধরো ম্যাক্সিমাম জয়েন করছে না, ভাবছে যে স্যার তো রেকর্ডিং দেবে, তো রেকর্ডটা দেখে নিলেই হয়ে যাবে। তো এটাই সব থেকে সমস্যা হয়ে গেছে, কারণ এই রেকর্ড দেওয়া করে অনেক স্টুডেন্ট ক্লাসও করছে না। যাই হোক, তাহলে আজকে আমরা শেষ করছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, বলছি কি যে আমাদের আবার জিলেটের ক্লাস ছিল, বাট আমি আজকে না ক্লাসটা করতে পারবো না। অ্যাকচুয়ালি কি আমার কালকে ল্যাবের একটা এক্সাম আছে, তো এই অ্যাসাইনমেন্টটা লেখা একটু বাকি আছে, তো আজকে না ক্লাসটা করতে পারবো না আর কি। মানে রেকর্ডিং শুনে নেবো তাহলে। ঠিক আছে, ওকে, তাহলে লিভ করে গেলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, চলো। ওকে স্যার, গুড নাইট। গুড নাইট, চলো।